So I expect everybody is well and uh, healthy in your life, and we are passing through a situation which is pandemic, and this is very much important for us to be well and healthy, and to be free or protected from the virus, the unknown virus. সো আমার স্টুডেন্টরা, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে ক্লাস। আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমাদের গত সপ্তাহে অর্থাৎ 11 তারিখের ক্লাসটা আমি তোমাদের নিতে পারিনি। আমার একটা ফ্যামিলি এমার্জেন্সি ছিল। যাই হোক, ওইটা নিয়ে আমি পরে কথা বলবো। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা যদিও যেটা আমি শুরু করেছি ওই চ্যাপ্টার নাম্বার 5, সিরিজ সার্কিট, তোমরা জানো। তো আমি ওই অংশটা, যে অংশ থেকে আজকে শুরু করব সেটা আমি শেয়ার করছি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সিরিজ সার্কিটের এই অংশটা, এই যে কিভাবে একটা সিরিজ সার্কিট তৈরি হয় বা সিরিজ সার্কিট বলতে আমরা কাদেরকে বুঝি বা সিরিজ সার্কিট কাকে বলে, এই অংশটাকে আমি লাস্ট ক্লাসে কভার করেছিলাম, আশা করি করেছি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছে আমার স্টুডেন্টরা? जी सर। এই অংশটা কি কভার করেছি, 5.2 সিরিজ সার্কিটস? जी सर। ওকে। আর এই ইকুয়েশন গুলো দেখিয়েছি, তাই না? जी सर। ওকে, তারপর আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কি সলভ করেছি? सर এর এটা মনে নেই। আমার স্ক্রিনশট বলছে যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করেছি। স্ক্রিনশটের স্যার আচ্ছা, আমি কি এটা আবার তোমাদেরকে বলবো, নাকি আমি পরের প্রবলেমে চলে যাব? স্যার পরের প্রবলেমে চলে যান। ওকে, সো হ্যাভ এ লুক। এখানে আমি জাস্ট একটা একটা প্রবলেম আমি তোমাদের জন্য এখানে অ্যাড করি। এটা হচ্ছে এক্সাম্পল 5.2 আর 5.3, দুইটাই আমরা দেখব। সো এখানে যে এটা আমাদের, তো এই ইকুয়েশনগুলো আমাদের সবার মনে আছে। আমি তারপর একটু একটু করে ইকুয়েশনগুলো একটু কভার করার চেষ্টা করি, আবার একটু কভার করার চেষ্টা করি। এটা হচ্ছে সিরিজ সার্কিটের জন্য রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আরটি। সেখান থেকে আমরা সোর্স কারেন্ট আইএস ইকুয়াল টু পাবো ই বাই আরটি। ওহমস ল থেকে, এই যে ওহমস ল থেকে আমরা পাবো ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু ভি বাই আর। ওখানে আই এর জায়গায় আইএস, ভি এর জায়গায় ই, আর এর জায়গায় আরটি। আর একইভাবে ওহমস ল থেকে আমরা এই এই সূত্রগুলো পাবো। যদি একই সূত্র একটাই বারবার বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন রেজিস্টারের ক্ষেত্রে বলা হয়েছে, একই সূত্র বিভিন্ন রেজিস্টারের ক্ষেত্রে। আর আমরা জানি যেহেতু যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, তোমরা জানো সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা ইকুয়াল থাকে, সেজন্য আমরা এখানে I1 I2 I3 লেখার দরকার নাই। যেমন এখানে আমরা লিখছি V1 ইকুয়াল টু IR1, I1 R1 লেখার দরকার নাই। V2 ইকুয়াল টু IR2, V2 ইকুয়াল টু I2 R2 লেখার দরকার নাই। একইভাবে ইত্যাদি ইত্যাদি, আলটিমেটলি VN ইকুয়াল টু IRN। যদি তোমার এখানে n সংখ্যক রেজিস্টার থাকে, এই যে আমাদের যে সূত্রটা এখানে ছিল, এই যে যদি n সংখ্যক রেজিস্টার থাকে, সিরিজ কানেকশন হবে এভাবে। যদি যদি n সংখ্যক রেজিস্টার থাকে, সিরিজ কানেকশনটা হবে এভাবে। এবং এখান থেকে আমরা একটা এই জিনিসটা পেতে পারি। কেমন আছেন? হ্যাঁ আছি। কেমন আছেন? আহ, হ্যাঁ,
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম এক্সট্রিমলি সরি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, সো ওইটা আমি একটু ওইটা রিসিভ করতে হয়েছে। তো যাই হোক, তোমরা এখানে জানো যে এখানে অনেকগুলো ইকুয়েশন এখানে দেখা সেম ইকুয়েশন বারবার বলা আছে মাল্টিপল রেজিস্টারের ক্ষেত্রে। রেজিস্টার আর1 হইলে সেটা v1 = i r1, i1 লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে। ওকে, একইভাবে এখানে দেখো p1 = v1 i1 লেখার দরকার নেই, i লিখবে i² r1, আর এটা v1² r1 ঠিকই আছে। জাস্ট এখানে i1 বলার দরকার নেই, অনলি i, কারণ এখানে i1 i2 বলে কোনো কিছু নাই, i একটাই। মানে এই যে এখানে যে সোর্স কারেন্টটা তুমি দেখছো is, এটাই সব জায়গায় সেম, সবগুলো রেজিস্টারের ক্ষেত্রে এটা একই। এরপর এখানে পাওয়ার ডেলিভার যেটা হবে, পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স, পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স, এটা হচ্ছে পি ডেল, ডেলিভারি থেকে ডেল। একইভাবে এই সূত্রটা আমরা জানি p = vi, এই যে এটা p = vi, ভি এর জায়গায় ই আসছে, পি এর জায়গায় পি ডেলিভারি আসছে, তাহলে পি ডেল = ei। এরপরে বলা হচ্ছে তাহলে the total power delivered to a resistive circuit is equal to the total power dissipated by the resistive elements। তার মানে আমাদের যতগুলো টোটাল পাওয়ার ডেলিভার হচ্ছে, তারা প্রতিটা সার্কিট প্রতিটা রেজিস্টর, একটা সার্কিটের মধ্যে দিয়ে যতগুলো রেজিস্টর যাচ্ছে, আমি একটু সার্কিটটা দেখাই। এই যে দেখো এখানে এখানে অনেকগুলো রেজিস্টর আছে, r1 r2 r3 ইত্যাদি অনেকগুলো থাকতে পারে। তো প্রতিটা রেজিস্টর যে পরিমাণ পাওয়ার খরচ করছে, প্রতিটা পাওয়ারের যোগফল টোটাল যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে সেটার সমান হবে। আমি কথাটা আবার বলি, পাওয়ার সোর্স থেকে মানে ই থেকে যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে, সেই পাওয়ারটাই তো আর1 খরচ করছে, r2 খরচ করছে আলাদা আলাদা করে, r3 খরচ করছে, এভাবে প্রতি যতগুলো রেজিস্টার সবাই আলাদা আলাদা করে খরচ করছে। তার মানে পাওয়ার সোর্স থেকে, মানে সোর্স থেকে যে পাওয়ারটা আসছে, সেই পাওয়ারটা ডেলিভার্ড পাওয়ারটা ইন্ডিভিজুয়াল যে রেজিস্টারগুলো আছে তাদের ডিসিপেটেড পাওয়ারের যোগফলের সমান হবে। আমি কথাটা আবার বলি, সোর্স থেকে যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে, সেই পাওয়ারটা ইন্ডিভিজুয়াল যতগুলো রেজিস্টার আছে, সেই ইন্ডিভিজুয়াল রেজিস্টারগুলো প্রতিটার আলাদা আলাদা পাওয়ার ডিসিপেশনের যোগফলের সমান হবে। তাহলে দেখো ওই কথাটা এখানে বলছে, এই যে the total power delivered to a resistive circuit is equal to the total power dissipated by the resistive elements বা dissipated by each resistive element, মানে প্রতি রেজিস্টিভ এলিমেন্ট যে পাওয়ার ডিসিপেট, যেমন r1, এখানে আমরা বলছি r1 দ্বারা যে পাওয়ার ডিসিপেট হবে সেটা হবে p1, r2 দ্বারা যে পাওয়ার ডিসিপেট হবে সেটা p2, r3 দ্বারা যে পাওয়ার ডিসিপেট সেটা p3, এভাবে আলটিমেটলি rn সঙ্গে যদি রেজিস্টার থাকে, আর এন যে পাওয়ার ডিসিপেট হওয়া মানে যেখানে একটা টার্ম ইউজ করে ডিসিপেট, এই টার্মটার অর্থ হচ্ছে ক্ষয় হওয়া বা অপচয় হওয়া বা খরচ হওয়া। তাহলে এটা হচ্ছে পিএন, এন সংখ্যক রেজিস্টারের ক্ষেত্রে এই ইয়াটা হবে পিএন, এন সংখ্যক পাওয়ারের ক্ষেত্রে এই এন সংখ্যক রেজিস্টারের ক্ষেত্রে পাওয়ারটা হবে পিএন, আলটিমেটলি পাওয়ার ডেলিভারি ইজ ইকুয়াল টু হবে টোটাল সবগুলো পাওয়ারের যোগফল। সো আমি একটু পজ নিচ্ছি, আমি আরেকটা ইম্পর্টেন্ট কল আসছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এরপরে স্বাভাবিকভাবে আমাদের এই যে সূত্রগুলো দেখে ফেললাম এখন। তো দেখার পরে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ধরো এরকম এরকম আমরা তো এই প্রবলেমটা অলরেডি দেখে ফেলছি, সো এই প্রবলেমটা আমরা ডান সলভ অলরেডি, তো এটা নিয়ে আর কোনো ইয়ে নাই। তো আমাদের এখানে যদি এমন হয় যে আমরা একই রকম ভ্যালুর যদি একাধিক রেজিস্টর থাকে, কথাটা খেয়াল করো, যদি ভ্যালু একই রকম অর্থাৎ রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা একই রকম,
এরকম দুইটা বা তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি একই রকম হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, RT is equal to NR। অর্থাৎ যখন আমাদের দুইটা যদি আমাদের দুইটা বা তিনটা রেজিস্টরের ভ্যালু সেম হয় তাহলে সেই ভ্যালুটার হবে রেজিস্টরের ভ্যালু। তাহলে ধরো আমাদের দুইটা রেজিস্টরের ভ্যালু হচ্ছে 5 ওহম করে, তাহলে 5 ওহম এখানে আর এর মান হবে 5, এন এর মান হবে 2। কথাটা আমি আবার বলি, খেয়াল করো। যদি এরকম এই যে দেখতে পাচ্ছ ফিগার নাম্বার 5.8, ফিগার নাম্বার 5.8 দেখতে পাচ্ছ, এরকম যদি একটা ফিগার থাকে, এই ফিগারের মানে একটা সার্কিট থাকে, সার্কিটে যদি অনেকগুলো রেজিস্টর থাকে তার মধ্যে দুইটা বা তিনটা রেজিস্টরের ভ্যালু বা মান যদি সেম হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আবার আলাদা আমরা যে আগে যে সূত্রটা আমাদের ছিল, RT is equal to R1 plus R2 plus R3, এই যে এই সূত্রটা RT is equal to R1 plus R2 plus R3 plus ইত্যাদি ইত্যাদি আপ টু Rn, এটা অ্যাপ্লাই করলেও হবে, অসুবিধা নেই। কিন্তু এটা আরেকটা ওয়ে তোমাদেরকে বলতেছি, এটা হচ্ছে আরেকটা ওয়ে। যদি মানে এটা ছোটখাটো শর্টকাট টেকনিক আর কি। যদি তোমার রেজিস্টরের মান দুইটা বা দুইয়ের অধিক রেজিস্টার মান যদি সেম থাকে সেক্ষেত্রে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে শর্টকাটে সোজাসুজি করে ফেলতে পারি। তাহলে দেখো আমার যদি দুইটা রেজিস্টারের মান সেম থাকে মনে করো, এবং দুইটার মানই 5 ওহম করে, তাহলে এখানে আর এর মান হবে 5, আর যেহেতু দুইটার রেজিস্টরের মান সেম সেজন্য এখানে এন এর মান হবে 2, তাহলে RT is equal to হবে 2 into 5। ইজ ইট ক্লিয়ার? RT is equal to হবে 2 into 5। তো এই ধরনের আমরা একটা প্রবলেম এখন একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পল 5.2, এই যে প্রবলেমটা আমরা এখন দেখি। এক্সাম্পল 5.2, ডিটারমাইন RT is equal to RT I and V2 for the circuit of figure 5.8। এই ফিগারটা আমরা এখন দেখব। এই ফিগারটাতে আমাদের যেটা আমরা সলিউশনের দিকে এখন তাকাবো না, ফিগারটা আমরা দেখব এবং এখান থেকে আমাদের RT I V2 ইত্যাদি বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমাদের যে কাজটা আমাদের করতে হবে, আমরা এখানে প্রথমে RT বের করে ফেলবো, যেহেতু সবগুলো আর এর মান দেয়া আছে। দেখো R1 R2 R3 R4 চারটা আর এর মানেই চারটা রেজিস্টরের মানে দেয়া আছে, চারটা রেজিস্টরের মান দেয়া আছে। সোর্স মানে আমাদের যেটা ভোল্টেজ সোর্স সেটা দেয়া আছে, দেয়া আছে 50 ভোল্ট, আর এখানে আর সবগুলো দেয়া আছে। তাহলে তোমরা যদি অ্যাপ্লাই করো এই সূত্রটা যে RT is equal to R1 plus R2 plus R3, এই সূত্রটা অ্যাপ্লাই করো, RT is equal to R1 plus RT plus R2 plus R3 plus R4 হবে আর কি, আরটা বাড়বে যেহেতু এখানে চারটা। তাহলে এখানে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, নতুবা দেখো এখানে দেখো R1 এর মান কত, 7 ওহম, R3 এর মান কত, তাও 7 ওহম, R4 এর মান কত, তাও 7 ওহম। তার মানে তিনটা রেজিস্টরের মান সেম, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তখন আমরা লিখবো কি RT is equal to N, N এর মান কত 3, যেহেতু তিনটার মান সমান, আর R এর মান হবে 7। তাহলে আর প্রথমে আমাদের যেটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বের করতে হবে, মানে RT বের করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স, সেটা আমরা বের করব কি, এই চারটা যোগ করেও করতে পারি, নতুবা এই সূত্রটা অ্যাপ্লাই করে RT is equal to NR, RT is equal to NR, এখানে R মানে হচ্ছে R1 R2 সরি R1 R3 R4 যে কোনো একটা, এখানে তুমি NR1 ও লিখতে পারো, কারণ R1 এর মান যেটা, R3 এর মানও সেটা, R4 এর মানও সেটা। এরপর তুমি লিখবা কি, তাহলে আলটিমেটলি দাঁড়াবে কি RT is equal to NR1 প্লাস R2, কারণ R2 তো সেম না, সেজন্য R2 আলাদা করে প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে এখানে n এর মান কত 3, আর এর মান হচ্ছে 7, তাহলে এখানে হবে 3 7 21 প্লাস 4, 21 আর 4 হবে 25। তাহলে আমাদের RT এর মান দাঁড়াবে কত, এই যে দেখো RT এর মান দাঁড়াবে কত 25 ওহম। এই যে RT is equal to NR1 প্লাস R2, একটু ওই যে কথা তোমাদের বললাম। তো এরপরে স্বাভাবিকভাবে আমাদের যে সোর্স কারেন্ট আমাদের IS লাগবে, আমরা জানি IS এর মানটা হচ্ছে IS equal to E by RT, এটা তোমরা জানো IS equal to E by RT। তাহলে I এর মান এর মান তো এখানে দেয়াই আছে, RT এর মান এই মাত্র বের করলাম। তাহলে I is equal to IS equal to E by RT, তাহলে এখান থেকে হবে 2 অ্যাম্পিয়ার, you know। So the fact is so my dear students, তাহলে এখানে আমরা I এর মানটা বের করে ফেললাম, আর V2 বের করতে বলছে, খেয়াল করো V2 আমার স্যার শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? এই যে স্ক্রিন আমি কার্সর মুভ করতেছি।
হ্যাঁ স্যার। ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখ এখানে শুধু V2 আমাদেরকে বের করতে হবে। আমাদের V1 বা V3 V4 এগুলো কথা বলেন, শুধু V2। তাহলে V2 এর জন্য আমাদের সূত্র তো আমি জানি, V = IR। তাহলে V2 = হবে IR2। এখানে V2 দেয়া আছে, I জানি, V2 = হবে IR2। IR মানে এখন বের করছি, তাহলে V2 = IR2। এখান থেকে আমরা V2 এর মানটা বের করে ফেলতে পারি, ভেরি ইজি। এরপরে আসো আমাদের এখানে আরটা আমাদের সূত্র, আরটা ম্যাথের প্রবলেম আমাদেরকে বলছে। এক্সাম্পল 5.3, give an RT and I calculate R1 and E for the circuit of figure 5.9। এখানে আমাদের RT এর মান দেয়া আছে, I এর মানও দেয়া আছে। RT মানে 12 কিলো ওহম, মানে এটাকে আমরা ওহমে নিব আর কি। I এর মান 6 মিলি অ্যাম্পিয়ার, মানে এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিব। ইজ ইট ক্লিয়ার? মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে নিলে 10⁻³ হবে, আর এটাকে কিলো ওহমকে ওহমে নিলে 10⁻³ হবে। এটা তোমরা জানো। আর এরপরে কি বলছে, গিভেন RT and I, মানে RT আর I দেয়া আছে, যেটা আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি। তারপর R2 আর R3 এর মান দেয়া আছে, R2 আর R3 এর মান দেয়া আছে। ফাইন। তা আমরা এখান থেকে খুব সহজে কি R1 এর মান বের করতে পারি? আমরা কি R1 এর মান বের করতে পারি কিনা? কারণ আমাদের RT = কত? R1 + R2 + R3, তাই কিনা? RT = R1 + R2 + R3। সেখান থেকে R1 = কত হবে? RT - R2 - R3, ঠিক কিনা? এটা কি বুঝছো? ইয়েস স্যার। অর্থাৎ আমরা তো RT = R1 + R2 + R3 এই সূত্রটা জানি। তাহলে এখানে RT এর মান জানি, R2 এর মান জানি, R3 এর মান জানি। তো এখানে পক্ষান্তর করে বাম পক্ষ ডান পক্ষ করে R1 এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। এরপর বের করতে হবে কি, E বের করতে হবে। এখন আমরা ধরো I এর মান তো জানি, I এর মান জানি, RT এর মান জানি। তো এখান থেকে E এর মান বের করার আর কোনো বিষয় হলো? আমাদের সূত্র তো আমরা জানি, I = E/RT। তাহলে RT এর মান জানি, I এর মান জানি। এখান থেকে এর মান ইজিলি বের করে ফেলতে পারবো না? তাহলে E = হবে I × RT। E = হবে কি, I × RT। এখান থেকে খুব সহজে আমরা এটা বের করে ফেলতে পারি। তো এটা খুব সহজেই, এটা এখান থেকে বোঝা যাচ্ছে এটার মান কত হবে। এটা কে বলতে পারবে? এটার মান কত হবে? E এর মান কত হবে, কে বলতে পারবে? আমার প্রশ্নটা কি সবাই বুঝছো? স্যার প্রশ্নটা বুঝি নাই, কি বললেন? এখানে এই যে তুমি তো এই জিনিসটা সূত্রটা দেখতেছো, I = E/RT, তাই তো? I = E/RT। তাহলে I এর মান জানি, RT এর মানও জানি। এখান থেকে E এর মানটা বের করে ফেলতে পারবো না? জি স্যার। ইয়েস স্যার। E = I into RT। E = I × RT। তাহলে E যদি I × RT হয়, তাহলে E এর মানটা কত হবে সেটা আমাকে বলো। 72। হ্যাঁ, 72। ভেরি ইজি। কেন ইজি জানো? কারণ তুমি যখন এখানে 12 কিলো ওহমকে ওহমে নিচ্ছ, তখন এটা হচ্ছে কত? 10⁻³ কিলোর কারণে, কে এর কারণে কত? 10⁻³। আবার এখানে 6 মিলি অ্যাম্পিয়ারকে যখন তুমি অ্যাম্পিয়ারে নিচ্ছ, এখানে হবে এই মিলি অ্যাম্পিয়ারের জন্য, মিলির জন্য হচ্ছে 10⁻³ তাহলে এই দুইটাকে যখন তুমি গুণ করছো, 10⁻, এখানে 10⁻³ আর এখানে 10⁻³ দুটোটা জায়গায় 1 হচ্ছে, মানে দুটোটা কাটাকাটি হয়ে যাচ্ছে। বাকি থাকতে শুধু 6, বাকি থাকতে শুধু 12 আর 6 ইন্টু করলে তোমার আনসারটা পেয়ে যাচ্ছ। তাহলে 6 12 72। বুঝছো? ইয়েস স্যার। ফাইন। দেখো, লুক, দ্যাট ইজ আওয়ার আনসার। সো আই থিঙ্ক এটা থেকে আর কোনো প্রশ্ন বা প্রবলেম থাকার কথা না। আমি আমার নেক্সট টপিকটাতে চলে যাই। সো আমাদের খুব ইম্পর্টেন্ট আমরা একটা টপিকের মধ্যে, দ্যাট ইজ এটা, যে টপিকটা আমাদের সিরিজ সার্কিটে আছে। একইভাবে আরেকটা ইম্পর্টেন্ট আমরা যেটা দেখবো সেটা প্যারালাল সার্কিটে আমরা পাবো। সো যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিরিজ সার্কিটের মধ্যে, সেটা হচ্ছে KVL, যাকে আমরা সংক্ষেপে বলি। এটার নাম হচ্ছে কার্শফস ভোল্টেজ ল। কার্শফস ভোল্টেজ ল, যে জিনিসটা আমরা জানি। সো এই কার্শফস ভোল্টেজ ল, এবং ওনার নাম হচ্ছে গুস্তাভ রবার্ট কার্শফ, তোমরা জানো, এই যে ওনার ছবিটা দেখা যাচ্ছে, কার্শফস ভোল্টেজ ল। সো কার্শফস ভোল্টেজ লতে যে জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন একটা ক্লোজ সার্কিট থাকবে, ক্লোজড মানে ওপেন না, ক্লোজড সার্কিট থাকবে, ক্লোজড পথ থাকবে বা ক্লোজড লুপ থাকবে, সেই ক্লোজ লুপের মধ্যে আমরা যে একটা সিরিজ সার্কিট কল্পনা করি, দেখো এই সিরিজ সার্কিটটা কি আমাদের জন্য কমন নাকি আনকমন? স্যার কমন। এই সিরিজ সার্কিট আমাদের জন্য কমন। ইয়েস স্যার। এখানে জাস্ট যে জিনিস আমাদের অ্যাড করতে হচ্ছে সেটা হচ্ছে
আমরা এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা এই যে সিরিজ সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সিরিজ সার্কিটের মধ্যে আমাদেরকে ডিটারমাইন করতে হবে বা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন জিনিসটা ভোল্টেজ রাইজ এবং কোন জিনিসটা ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ রাইজ আর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। কথাটা বুঝো, ভোল্টেজ রাইজ এই দুটো টার্মের সাথে, ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপ এই দুটো টার্মের সাথে আমাদেরকে খুব ভালো করে পরিচিত হতে হবে। ভোল্টেজ রাইজ, রাইজ মানে হচ্ছে আমাদের যে যেই জায়গা থেকে আমাদের সোর্সটা বা আমাদের যে কারেন্টটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যেখান থেকে আমাদের কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ রাইজ। আর যেখানে গিয়ে কারেন্টটা ক্ষয় মানে আমাদের যেই ভোল্টেজটা যেখানে গিয়ে এটা খরচ হচ্ছে বা পাওয়ারটা খরচ হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের কারেন্টটা যদি পজিটিভ থেকে, যেমন এই যেখানে দেখো আমাদের কারেন্টটা যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতে থাকে সেটা হবে ভোল্টেজ রাইজ। আর এখানে দেখো এখানে কারেন্টটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে কারেন্টটা কি হচ্ছে, এখানে কারেন্টটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এখানে কিন্তু কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে না, এখানে কারেন্টটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে শুধুমাত্র ই এর ক্ষেত্রে। শুধুমাত্র ই এর ক্ষেত্রে দেখো পজিটিভ থেকে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল দিকে যাচ্ছে। আর অন্যগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের যে কারেন্টের যে ফ্লোটা সেটা মেইনলি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। যেমন এটা তোমাদের আরেকটু বুঝতে ইজি হবে, তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আছে আমি নিজেও বুঝতেছি, আমি জাস্ট প্রশ্নটা তোমাদের দূর করার জন্য মানে কনফিউশনটা দূর করার জন্য এই জিনিসটা বলছি। খেয়াল করো, এখানে দেখো আমি যদি এদিক থেকে আসি মানে ক্লক ওয়াইজ হিসাব করি, ক্লক ওয়াইজ হিসাব করাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ক্লক ওয়াইজ বুঝতে পারো তাহলে আর কোনো কিছুই নেই। সেজন্য এই যে এখানে আমাদের ক্লক ওয়াইজটা মাথায় রাখতে হবে, কারণ আমরা একটু পরে অ্যান্টি ক্লক ওয়াইজটাও আমরা বোঝার চেষ্টা করবো, দুইটাই বুঝতে হবে। ক্লক ওয়াইজ আমরা যখন চিন্তা করবো, যেমন দেখো এই যে কেভিএল লেখাটা, কেভিএল এর এখানে একটা রাউন্ড বা সার্কুলার অ্যারো দেখানো হচ্ছে। এই রাউন্ড বা সার্কুলার অ্যারোটা কি ক্লক ওয়াইজ না? আমাদের ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ি যেভাবে চলে, ঘড়ির কাঁটা যেভাবে চলে সেই দিকে আছে। এখানে দেখো এবার যদি চিন্তা করি, প্রথমে কে আসতেছে মাইনাস, তারপরে কে আসতেছে প্লাস। কার ক্ষেত্রে? ই এর ক্ষেত্রে। প্রথমে কে আসতেছে মাইনাস, তারপরে কে আসতেছে প্লাস ই এর ক্ষেত্রে, এটা খেয়াল করো। কিন্তু সেম আমি ক্লক ওয়াইজে আছি, ভি ওয়ান এর ক্ষেত্রে দেখো তো প্রথমে কি মাইনাস আসতেছে? না, প্রথমে আসতেছে প্লাস তারপরে আসতেছে মাইনাস। একইভাবে ভি টুর ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে আসতেছে কে প্লাস তারপর আসতেছে মাইনাস। তার মানে ই অর্থাৎ এই যে এখানে ভোল্টেজ সোর্স ই আর ভি ওয়ান ভি টু সেম নয়। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এখানে ইটা প্লাস থেকে শুরু করতে পারি না, মাইনাস থেকে কেন শুরু করলাম? হ্যাঁ সেটাও করব, সেটা আমি এই যে কাউন্টার ক্লকওয়াইজে করব, একটু পরে সেটা দেখাবো। ওকে স্যার। হ্যাঁ এটা বুঝতে পারছো কিনা এটা আগে দেখো, দুইটাই আমি দেখাবো, দুইটাই আছে এখানে আমাদের টপিকের মধ্যে, আমাদের কন্টেন্টটা দুইটাই আছে, একটু পরে আসছে, একই টপিকের মধ্যেই আছে। এটা বুঝতে পারছো কিনা আমি কথাটা আবার বলি, খেয়াল করো। আমি এখন কি আছি, কোন অবস্থায় আছি? আমি এখন ক্লকওয়াইজে আছি। আমি এখন ক্লকওয়াইজে আছি না? তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে যেহেতু আমি আছি, তাহলে আমার প্রথমে ই এর ক্ষেত্রে আমি খেয়াল করব, আমি আলাদা আলাদা টার্মিনাল গুলো চিন্তা করব, আলাদা আলাদা পটেনশিয়াল গুলো চিন্তা করব, পটেনশিয়াল যে ডিফারেন্স গুলা। তাহলে এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স, এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স, এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স। এটাতে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এখন ক্লকওয়াইজ যখন হিসাব করতে যাব আমি প্রথমে ই এর ক্ষেত্রে চিন্তা করি। ই এর ক্ষেত্রে প্রথমে কি আসতেছে মাইনাস, তারপরে কি আসতেছে প্লাস। ভি ওয়ান এর ক্ষেত্রে প্রথমে কি আসতেছে প্লাস, তারপরে কি আসছে মাইনাস। ভি টুর ক্ষেত্রে প্রথমে কি আসছে প্লাস, তারপরে কি আসছে মাইনাস। তার মানে ভি ওয়ান আর ভি টু সেম, ভি ওয়ান আর ভি টু সেম, কিন্তু ই হচ্ছে ডিফারেন্ট এই ক্লোজ লুপ বা সার্কিটের মধ্যে। স্যার ক্লোজ লুপ, আমি হ্যাঁ বলো। আমি যে কোনো একটা ভোল্টেজ থেকেই তো শুরু করতে পারি, তাই না? ই থেকে শুরু করতে হবে বলে তো কথা নেই। হ্যাঁ কারণ ই থেকে শুরু করতে বলে কথা আছে, কারণ ই তো তোমার সোর্স, ই তো তোমার ব্যাটারি বা ভোল্টেজ সোর্স। তোমার ই থেকে শুরু করতে হবে, তোমার এখান থেকে যেটা যাচ্ছে। যেমন একটু আগে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে আসলাম, ওখানে কি ই ছিল নাকি শুধু ভি ছিল নাকি দুইটাই ছিল? স্যার আমি যদি ভি ওয়ান থেকে শুরু করি, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিকই তো আছে ডিরেকশন। যে কোনো একটা থেকে শুরু করলে হচ্ছে না? না ডিরেকশন ঠিক আছে, ডিরেকশন ঠিক আছে, কিন্তু তোমার ই এর ক্ষেত্রে হ্যাঁ তুমি ওভাবে চিন্তা করো না, অসুবিধা নাই। তোমার এখানে ডিরেকশনের দিক থেকে তুমি যেভাবে বলছো সেটাও ঠিক আছে, কিন্তু আমরা
যে যে শুরু করা মানে কি, আমি যে সার্কিটটার কথা বলছি, আমি সার্কিটের যে সোর্সটা সেটা তো V1 বা V2 নয়, সেটা কে, সেটা হচ্ছে ই। হ্যাঁ রাইট, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমি ওই জায়গা থেকে বলছি। কিন্তু তুমি এখানে ভি থেকে শুরু করো, অসুবিধা নাই। V1 এর ক্ষেত্রে প্রথমে প্লাস আসবে, মাইনাস পরে মাইনাস। V2 এর ক্ষেত্রে প্রথমে প্লাস আসবে তারপর মাইনাস, কিন্তু ই এর ক্ষেত্রে এসে আবার প্রথমে মাইনাস আসবে তারপর প্লাস আসবে, তাই না? জি স্যার। ওইটা বলতে পারো, কিন্তু তোমার আলটিমেটলি কনসেপ্টটা তো তোমাকে আগে বুঝতে হবে, এবং কনসেপ্টটা সেমই থাকবে। তুমি ই থেকে শুরু করো আর V1 থেকে শুরু করো, অথবা V2 থেকে শুরু করো, ইটস আপ টু ইউ, নাথিং রং। তুমি ই থেকে শুরু করতে হবে সেটা কোনো জরুরি না, কিন্তু আমি প্রথমে ই এর কথা বলছি এই জন্য কারণ ই হচ্ছে আমাদের সোর্স, সেজন্য ই থেকে শুরু করলাম। কিন্তু তুমি V1 থেকে বা V2 থেকেও শুরু করতে পারো, কিন্তু তোমার ডাইরেকশনটা সেমই থাকবে, টার্মিনালের ডাইরেকশন সেমই থাকবে, একই থাকবে। তো যাই হোক, আমি আমার মূল পয়েন্টে চলে আসি। তাহলে এখানে দেখো V1 এর ক্ষেত্রে V1 এবং V2 এদের দুইজনের ওরিয়েন্টেশন বা ডাইরেকশন সেম, ই এর ডাইরেকশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এর ডাইরেকশনটা কি হচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো ইন দ্যাট সেন্স এখানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে এখানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো, এখানে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে না এটা মাইনাস থেকে প্লাস দিকে যাচ্ছে, আসলে তা না। এটা আসলে কিন্তু প্লাস থেকে উৎপন্ন হয়েছে, এই যে প্লাসের দিক থেকে এটা উৎপন্ন হয়েছে, প্লাসের দিক থেকে কারেন্ট উৎপন্ন হয়ে পুরো সার্কিট ঘুরে আবার মাইনাস এসে জমা, মাইনাস এসে রিসিভড হয়েছে। তার মানে এখানে পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে আসছে। কিন্তু এখানে দেখো, এখানে যে জিনিসটা হচ্ছে, এভাবে যদি আমরা কল্পনা করি, যেমন তুমি যদি V1 থেকে চিন্তা করো, দেখো V1 থেকে এখানে মাইনাস থেকে উৎপন্ন হয়ে, মাইনাস থেকে কারেন্ট উৎপন্ন হয়ে প্লাসের দিকে গেছে। আর ই এর ক্ষেত্রে এটা V2 ক্ষেত্রেও সেম, মাইনাস থেকে উৎপন্ন হয়ে প্লাসের দিকে আসছে, কিন্তু ই এর ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস থেকে উৎপন্ন হয়ে মাইনাসের দিকে আসছে। তার মানে দিস ইজ ভোল্টেজ রাইজ, এটা হচ্ছে ভোল্টেজ রাইজ। আর V1 এবং V2 এই দুটাকে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এই জিনিসটা বুঝছো কিনা সেটা বলো। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সট, আমি পরের অংশটাতে, মানে এই অংশটার এডিশনাল এক্সপ্লেনেশনে যাচ্ছি। স্যার আপনি একটু রিপিট করেন। ফাইন, হ্যাভ এ লুক। এখানে দেখো আমাদের যেটা সোর্স, ভোল্টেজ সোর্স বা আমাদের যেটা ব্যাটারি, সেখান থেকে স্বাভাবিকভাবে কারেন্টটা উৎপন্ন হবে। তাহলে কারেন্ট উৎপন্ন হওয়ার পরে দেখো এই কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে উৎপন্ন হয়ে পুরো সার্কিটটা ঘুরে, দেখো এই যে আই যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে নেগেটিভ টার্মিনালে এসে রিসিভ হইলো। একইভাবে V1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, V1 এর ক্ষেত্রে চিন্তা করলে আমি তো শুরু করবো এখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করবো আমি। তাহলে V1 এর এই জায়গা থেকে কারেন্টটা এখান থেকে যাচ্ছে, এই কারেন্টটা এখান থেকে গিয়ে পুরো সার্কিট ঘুরে এসে জমা হচ্ছে বা রিসিভ হচ্ছে কোথায়, পজিটিভ টার্মিনালে, অর্থাৎ মাইনাস থেকে বের হয়ে প্লাস এসে জমা হচ্ছে। একইভাবে V2 থেকে যদি আমি শুরু করি, V2 এর ক্ষেত্রে সেম মাইনাস থেকে শুরু হয়ে পুরো সার্কিট ঘুরে, এই আইটা পুরো সার্কিট ঘুরে প্লাস এসে রিসিভ হবে বা জমা হবে। কিন্তু ই এর ক্ষেত্রে কি হচ্ছে, প্লাজমা পজিটিভ টার্মিনাল থেকে আইটা উৎপন্ন হয়ে পুরো সার্কিট ঘুরে এসে নেগেটিভ টার্মিনালে এসে জমা হচ্ছে। সো এভাবে এসে যে জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে এভাবে আমরা যেটা বলতে বুঝতে পারি সেটা এখানে হচ্ছে, এটাকে আমরা বলি সেজন্য ই কে বলা হচ্ছে ভোল্টেজ রাইজ, আর V1 V2 কে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ। সো আমরা এই জায়গাটাতে একটু এই জিনিসটা এখানে বলি, সবাই একটু খেয়াল করো। সো এখানে দেখো, ফর ইউনিফর্মলি the clockwise direction will be used throughout the text for all applications of Kirchhoff's voltage law। অর্থাৎ আমাদের এই পুরো টেক্সটটাতে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনটা দেখব, কিন্তু আমরা অন্য ক্ষেত্রেও be aware that the same result will be obtained if the counter clockwise direction is chosen and the law applied correctly। তুমি যদি লটা কারেক্টলি অ্যাপ্লাই করতে পারো, কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনটাও আমাদেরকে জানতে হবে, এবং এটা সেম রেজাল্ট দিবে, একই রেজাল্ট দিবে, সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, তো আমরা ভোল্টেজ রাইজ আর ড্রপটা একটু দেখে ফেলি। So have a look. বলা হচ্ছে দেখো, a plus sign is assigned to potential rise and a minus sign to a potential drop। এই যে লাস্টের প্লাস সাইনটা, এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল রাইজের জন্য, আর লাস্টে যদি মাইনাস সাইন থাকে এটা হবে পোটেনশিয়াল ড্রপের জন্য। এরপর বলা হচ্ছে দেখো, if we follow the figure 5.12, মানে দিস ফিগার যেটা একটু আগে আমি বলে ফেললাম, from point A we first encounter a potential drop plus to minus across R1, যেটা তুমি দেখে ফেলছো, and then another potential drop V2 across R2, এটাও তোমরা দেখে ফেলছো। Continuing through the voltage source, we have a potential rise E, that is minus to plus, before returning to a point A। তার মানে আমি A থেকে শুরু করার পরে আমি যদি আবার A তে ফিরে আসতে চাই, তাহলে আমি প্রথমে V1 পাবো, V2 পাবো, তারপরে E পাবো। আবার তুমি যদি, ওরা A থেকে বলছে, তুমি যদি D থেকে শুরু করতে চাও, যেটা আমি প্রথমে তোমাদেরকে বলে ফেলছি, D থেকে শুরু করতে চাও তাহলে প্রথমে E আসবে, তাহলে D থেকে ঘুরে E হয়ে V1 হয়ে V2 হয়ে আবার D তে ফিরে আসতে হবে।
অ্যাজ ইউর উইশ, যে কোনো একটা করলেই হবে। যে একজন আমাকে অলরেডি প্রশ্নটা করছিলাম, এটা উত্তর দিয়ে দিছি। সো বিফোর রিটার্নিং টু পয়েন্ট এ তে যদি ফিরে আসতে চাও, ইন আ সিম্বলিক ফর্ম হোয়ার সামেশন, এটা কি সামেশনের সিম্বল আমরা জানি, সামেশন এইটা এই সিম্বলটা রিপ্রেজেন্টস, ওটা বলে ফেলছি সামেশন। আর এই যে এটা কাউন্ট ক্লকওয়াইজ এর একটা ডাইরেকশন, এই যে এই ডাইরেকশনে দেখো রাউন্ড সার্কেলের একটা অ্যারো দেখানো হচ্ছে, এই অ্যারোটা এখানে দেখানো হচ্ছে, এই যে এটা রাউন্ড সার্কেল অ্যারো দেখানো হচ্ছে, এবং একটা ক্লোজ লুপ। এই জিনিসটা যেটা বোঝানো হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ক্লোজ লুপ। এই যে রাউন্ড যে সার্কেলটা বোঝানো হচ্ছে, এটা নাম, এটা দিয়ে তুমি বুঝাইতে পারবা যে ক্লকওয়াইজ ডিরেকশনে ক্লোজ লুপ এন্ড দ্য ভি পোটেনশিয়াল ড্রপস এন্ড রাইজেস উই হ্যাভ। তাহলে এখান থেকে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু 0। এখানে আবার কমন ভি, এখানে ভি1 ভি2 বলা হচ্ছে না, কমন ভি। এই ভি এর মধ্যে ভি1 ভি2 আছে, ইও আছে, কথাটা খেয়াল করো। এখানে ভি মানে শুধু ভি1 ভি2 মানে, ভি মানে এখানে সব যতগুলো পোটেনশিয়াল রাইজ পোটেনশিয়াল ড্রপ আছে সবগুলোর মধ্যে ভি ঢুকে গেছে, সবগুলোর মধ্যে এখানে ভি আছে। আর সামেশন অফ ক্লকওয়াইজ ভি, এই কথাটা খেয়াল করো, সামেশন অফ ক্লকওয়াইজ ইন ক্লোজড লুপ ভি ইজ ইকুয়াল টু 0। এটা হবে কার্চফ ভোল্টেজ ল এর সিম্বলিক ফর্ম। যদিও আমি এখনো তোমাদের কার্চফ ভোল্টেজ ল এর স্টেটমেন্টটা এখনো বলিই নাই, ওটা আমি পরে আসছি। জাস্ট এই ফিগার অনুযায়ী যে জিনিসটা আগে বুঝে যাওয়ার কথা সেটা তোমাদেরকে আগে বলে ফেলছি, তাহলে তোমাদের স্টেটমেন্টটা বুঝতে অনেক ইজি হবে। এই এতটুকু পর্যন্ত সেই যে ইকুয়েশন নাম্বার 5.8 পর্যন্ত তোমরা যে আসছো, তোমরা এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। So I think there is nothing wrong in your understanding. So এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এবার স্টেটমেন্টটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কার্চফ ভোল্টেজ ল, যাকে আমরা সংক্ষেপে বলবো কেভিএল, এবং তোমরা অনেক ক্ষেত্রে আমি তোমাদের কাছে কেভিএল বলবো, পুরো টার্মটা কার্চফ ভোল্টেজ ল পুরো নামটা ইউজ করবো না, কেভিএল বলবো। তাহলে আমার মনে হয় কেভিএল বলার সাথে সাথে তোমরা যাতে বুঝতে পারো সেভাবে তোমার মাথায় রাখবা। সো বলা হচ্ছে দেখো, কার্চফ ভোল্টেজ ল দ্যাট ইজ কেভিএল স্টেটস দ্যাট দ্য অ্যালজেব্রিক, তোমরা চাইলে আমার স্টুডেন্টরা এখানে দেখো পুরোটাই আমি নিয়ে আসছি, পুরো স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে। তো রোহিত, মেবি রোহিতের স্ক্রিনশট নেওয়ার কথা, রোহিত এখানে চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারে, রোহিত এখানে স্ক্রিনশট, এই অংশটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারে। তো এখানে ফিগার এবং স্টেটমেন্ট ইকুয়েশন সবগুলোই আছে, যদি আমি পরবর্তী আরো কিছু দেখাবো সেটা পরে আসবে। তাহলে একটু খেয়াল করো, কার্চফ ভোল্টেজ ল KVL states that the algebraic sum of the potential rises and potential drops around a closed loop or path is 0। নিশ্চয়ই তোমাদের এখন আর বুঝতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ যতগুলো পোটেনশিয়াল রাইজ থাকবে এবং যতগুলো পোটেনশিয়াল ড্রপ থাকবে তাদের গাণিতিক বা বীজগাণিতিক যোগফল সমান হবে, সরি ইকুয়াল টু 0 হবে। সমানের ক্ষেত্রে এটা পরে বলতেছি। ইকুয়াল টু 0 হবে কোথায়? একটা ক্লোজড লুপ বা ক্লোজ সার্কিট বা ক্লোজড পথে। এই যে এরকম একটা ক্লোজ লুপ, ক্লোজ সার্কিট বা ক্লোজ পথে এই জিনিসটা ইকুয়াল টু 0 হবে। স্টেটমেন্টটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। ওকে, আর এটা আমি এই যে এখানে যে কথাগুলো এখানে বলা আছে সেই কথাগুলো আমি বলে স্যার, ফেলছি। অ্যালজেব্রিক সাম মানে কি? আমি বুঝি নাই তোমার কথা। অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল। অ্যালজেব্রিক সাম মানে কি স্যার? হ্যাঁ, বীজগাণিতিক যোগফল বা গাণিতিক যোগফল। এই যে এটা যোগফলের চিহ্ন না, সামেশনের চিহ্ন না, এটা এই যে অংশটা, এই অংশটা সামেশন না। এখানে যেটা দেখানো হচ্ছে হোয়ার সামেশন, এই যে এই সিম্বলটা, এটাই তো বীজগাণিতিক যোগফল। সামেশনের চিহ্ন হচ্ছে এটা। তো সামেশন অফ ভি মানে হচ্ছে যতগুলো পোটেনশিয়াল রাইজ আর ড্রপ আছে তাদের যোগফল এখানে হবে আর কি। আমি এখন দেখাচ্ছি এরপরে, খেয়াল করো। আচ্ছা, আমি আপনাকে বলবো। সো এরপরে আসো, এখন খেয়াল করো তোমাদের যে জিনিস আমি তোমাদের বলার চেষ্টা করছিলাম, যে একটা প্লাস সাইন থাকবে, পোটেনশিয়াল রাইজ বোঝানোর জন্য প্লাস সাইন থাকবে, পোটেনশিয়াল ড্রপ বোঝানোর জন্য কি থাকবে? মাইনাস সাইন থাকবে। এটা মনে থাকবে। প্লাস সাইন হবে কিসের জন্য? পোটেনশিয়াল রাইজ বোঝানোর জন্য, আর মাইনাস সাইন হবে পোটেনশিয়াল ড্রপ বোঝানোর জন্য। আর আবার এটাও তোমরা এভাবে মনে রাখতে পারো যে পোটেনশিয়াল রাইজের ক্ষেত্রে লাস্টে প্লাসটা আসবে, আর পোটেনশিয়াল ড্রপের ক্ষেত্রে লাস্টে মাইনাসটা বোঝানো হবে। কিন্তু আরেকটা জিনিস খুব মনোযোগী খেয়াল করতে হবে, এটা আমরা কোথায় আছি? ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে। ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে প্লাস সাইন হবে পোটেনশিয়াল রাইজের জন্য, মাইনাস সাইন হবে পোটেনশিয়াল ড্রপের জন্য। এটা সবার মনে থাকবে? মনে থাকবে কিনা? ইয়েস স্যার। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজে কি হবে? এটা ক্লকওয়াইজে বুঝলাম,
তাহলে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে এই জিনিসটা কি হবে, মানে এই প্লাস সাইন মাইনাস সাইনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে বুঝবো আমরা? এটা কিভাবে বুঝবো বলো? স্যার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। ফাইন, সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ভেরি ইজি। সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন পোটেনশিয়াল রাইজটা হবে, পোটেনশিয়াল রাইজটা আমি চিনবো মাইনাস সাইন দিয়ে, পোটেনশিয়াল ড্রপটা চিনবো প্লাস সাইন দিয়ে। তখন এখানে পোটেনশিয়াল রাইজটা হবে প্লাস টু মাইনাস, আর পোটেনশিয়াল ড্রপটা হবে মাইনাস টু প্লাস। এই জিনিস আমরা একটু এখন দেখে ফেলি। তার আগে, এটা দেখে ফেলার আগে কাউন্টার ক্লকওয়াইজ দেখে ফেলবো, যদি এখন ক্লকওয়াইজ শেষ করি নাই। কাউন্টার ক্লকওয়াইজ দেখে ফেলার আগে যেটা আমরা এখন ক্লকওয়াইজের ক্ষেত্রে কি হবে, ক্লকওয়াইজের ক্ষেত্রে পোটেনশিয়াল রাইজটা হচ্ছে প্লাস সাইন আর পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে মাইনাস সাইন। তো এই জিনিসটা দেখো, তাহলে পোটেনশিয়াল রাইজ কে ই হবে, ই এর সামনে প্লাস হবে, V1 আর V2 সামনে মাইনাস হবে। এটা বুঝছি তো সবাই? ই এর সামনে প্লাস Yes, হবে, sir. V1 আর V2 সামনে মাইনাস হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? এই যে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ইকুয়েশনটা এই ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে, এই ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। আমি আবার বলি, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। মানে এটা হচ্ছে সামেশন অফ ভি, সামেশন অফ ভি এর জায়গায় আমরা এটা লিখবো। দেখো, প্লাস ই ইকুয়াল টু, সরি, প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি স্বাভাবিকভাবে, এটা তো তোমরা বুঝতেছো, ই ইকুয়াল টু হবে V1 প্লাস V2, ইকুয়াল টু কি হবে V1 প্লাস V2। এটা কিসের জন্য? এই যে এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য। এটা হবে কিসের জন্য? ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য। তার মানে আমরা এটাও বলতে পারি যে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা এই জিনিসটাও আটটা স্টেটমেন্ট দিতে পারি কার্শফস ভোল্টেজ ল এর ক্ষেত্রে। সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ভোল্টেজ রাইজ, অ্যালজেব্রাইক সাম অফ দ্য ভোল্টেজ রাইজ অ্যালজেব্রাইক সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ এর সমান হবে। যতগুলা ভোল্টেজ রাইজ থাকবে তাদের যোগফল এবং যতগুলা ভোল্টেজ ড্রপ হবে তাদের যোগফল ইকুয়াল টু হবে, ইকুয়াল টু ওয়ান অ্যানাদার হবে, সমান হবে। এটা কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তার মানে এই যে দেখো, তাহলে আমরা এটা বলতে পারি যে সামেশন অফ ভোল্টেজ রাইজেস ইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপস ফর দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। এই যে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে অ্যারোটা, রাউন্ড অ্যারোটা চিন্তা করো, রাউন্ড অ্যারোটা ফলো করো, ঘড়ির কাঁটার দিকে ভোল্টেজ রাইজ এবং ঘড়ির কাঁটার দিকে ভোল্টেজ ড্রপ সমান হবে। এটা হচ্ছে কার্শফস ভোল্টেজ ল এর আরেকটা স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি রিভিলিং দ্যাট, তার মানে এই ইকুয়েশনটা রিভিল করছে যে the applied voltage of a series circuit equals the sum of the voltage drops across the series element. Applied voltage মানে এখানে ভোল্টেজ রাইজের কথা বলা হচ্ছে। অ্যাপ্লাইড ভোল্টেজ মানে কে? অ্যাপ্লাইড ভোল্টেজ মানে এখানে ভোল্টেজ রাইজ। তো এখানে তুমি আরেকটা কথা বলতে পারো যে in other words we can say that the in a Kirchhoff's voltage law states that the algebraic sum of the voltage rises is equal to the algebraic sum of the voltage drops in a closed loop or circuit. বলতে পারবো কিনা? আমি কি কথাটা আবার বলবো? In other words we can say that, in other words, আমি রেকর্ড করছি, সমস্যা নাই, তোমরা রেকর্ডটা, আমি তো রেকর্ডটা পেয়ে যাবে তোমরা, ওটা ওখান থেকে তোমরা বুঝতে পারবে। আমি বলছি খেয়াল করো, in other words মানে এখান থেকে এই যে ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি, in other words we can say that Kirchhoff's voltage law states that the algebraic sum of the voltage rises will be equal to the algebraic sum of the voltage drops in a closed loop or circuit. এরপর আমরা ইকুয়েশনটা দিয়ে দিব, ইকুয়েশন 5.9 যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবার যদি আমরা কার্শফস ভোল্টেজ লটা বুঝে যাই ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে, আমরা এখন খুব সহজে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও কার্শফস ভোল্টেজ লটা বুঝে যাব। খুব ইজিলি কার্শফস ভোল্টেজ লটা আমরা বুঝে যাব কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে। তো জাস্ট কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের যেটা হবে, এখানে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যেটা হবে, এখানে ই এর টার্মিনাল গুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে প্লাস এর জায়গায় মাইনাস হবে, মাইনাস জায়গায় প্লাস হবে। আর এই যে এখানে বড় ছোট দেখছো, এখানে বড়টা বোঝানো হয় ব্যাটারির ক্ষেত্রে, বড়টা বোঝানো হয় প্লাস মানে পজিটিভ টার্মিনাল, ছোটটা বোঝানো হয় নেগেটিভ টার্মিনাল। এই যে দুইটা বার দেখতেছো, মোটা বোল্ড করা দুইটা বার দেখা যাচ্ছে, একটা পজিটিভ টার্মিনাল, বড়টা হচ্ছে পজিটিভ টার্মিনালের জন্য, ছোটটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের জন্য। তাহলে যখন আমার ই এর টার্মিনাল চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা এখানে উপরে দিব, প্লাসটা নিচে দিব, মানে আমার ফিগারের ওরিয়েন্টেশন আমি আসলে ওভাবে বলছি। আর এখানে তো আসলে সার্কিটের ক্ষেত্রে তো উপরে নিচে কোনো কিছু বোঝানো হয় না, সার্কিটের ক্ষেত্রে শুধু পজিটিভ নেগেটিভ টার্মিনাল দিয়ে বোঝানো হয়। তাহলে এখানে নেগেটিভটা আমি উপরে দিচ্ছি, পজিটিভটা নিচে চলে আসবে। আর এখানে V1 এর ক্ষেত্রে প্লাসটা মাইনাস জায়গায়, মাইনাসটা প্লাস জায়গায়, V2 ক্ষেত্রে প্লাসটা মাইনাস জায়গায়, মাইনাসটা প্লাস জায়গায় আসবে, তাই না? তখন আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি যে জিনিসটা আমাদের দাঁড়াবে,
তখন দেখো, তখন আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা কিরকম, এই যে তখন আমরা ইকুয়েশনে পাবো সামেশন অফ ভি ইকুয়াল টু 0, কিন্তু ওই যে একটু আগে যেটা বলছিলাম কাউন্টার ক্লকওয়াইজে ইটা হয়ে যাবে মাইনাস সাইন, মানে পটেনশিয়াল রাইজটা সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস সাইন। এই যেখানে যেটা পটেনশিয়াল রাইজটা প্লাস সাইন ছিল, পটেনশিয়াল রাইজটা হয়ে যাবে মাইনাস সাইন, আর পটেনশিয়াল ড্রপ গুলো হয়ে যাবে প্লাস সাইন। কিন্তু এর পরেও পক্ষান্তর প্লাস মাইনাস করার পরেও আমরা কি ই ইকুয়াল টু v1 প্লাস v2 পাবো কিনা? ইয়েস স্যার। এটাতে তো কারো কোনো কনফিউশন নেই। আমি যে দেখো ক্লকওয়াইজে ই ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 পাইছি, কাউন্টার ক্লকওয়াইজেও ই ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 পাইছি। আল্লাহর মতো এটাতে কোনো কনফিউশন বা আমার মনে হয় তোমাদের হওয়ার কথা নয়। সো দ্য ফ্যাক্ট ইজ, যেটা মেইনলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যেভাবে চিন্তা করি না কেন আমাদের রেজাল্টটা সেমই আসবে। যেমন এই যে কথাটা কিন্তু এখানে বলা ছিল, দেখো for uniformity the clockwise direction will be used throughout the text for all applications of KVL, মানে আমরা পুরো টেক্সটে মানে পুরো চ্যাপ্টারে বা টপিকটাতে ক্লকওয়াইজ ডিরেকশন ইউজ করব, কিন্তু আমাদের জানার জন্য আমরা কাউন্টার ক্লকওয়াইজ দেখব যেখানে আমরা সেম রেজাল্টটা পাবো। সো যেটা একটু আগে আমি বলতে চাচ্ছিলাম, তাহলে যদি আমরা ক্লকওয়াইজ ইউজ করি বা অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করি, যেটাই করি না কেন আমাদের আলটিমেটলি রেজাল্টটা সেমই আসবে। দ্যাট ইজ যে জিনিসটা বলছে, দ্যাট সেম রেজাল্ট উইল বি অবটেইনড ইফ দ্য কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ চুজেন অ্যান্ড দ্য ল অ্যাপ্লাইড কারেক্টলি। যদি লটা কারেক্টলি অ্যাপ্লাই করা হয়, দেয়ার ইজ নাথিং রং। সো এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তবে এখানে একটা আমি ছোটখাটো কারেকশন আছে, এটা বইয়ের কারেকশন। সেটা হচ্ছে এখানে যে সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইনটা আসলে অপোজিট ডিরেকশনে হবে। এটা পুরো সাইনটা এখানে ভুল আসছে। এই সাইনটা জাস্ট তোমরা কি বলা যায়, রাউন্ডটা ঠিক থাকবে, জাস্ট অ্যারোটা অপোজিট প্রান্তে হবে। এটা বুঝতে পারছো কিনা আমি আবার বলবো? সবাই কি শুনতে পাচ্ছে আমাকে? আমি কি বলবো আবার? স্যার লাগবে না স্যার। এটা বুঝতে পারছো, কারণ এটা দেখো, এটা ক্লকওয়াইজের ক্ষেত্রে না, এটা ক্লকওয়াইজের ক্ষেত্রে, এটাও কি হয় ক্লকওয়াইজের ক্ষেত্রে হয়। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে এটা হবে কাউন্টার ক্লকওয়াইজের ক্ষেত্রে, এবং এটা ডাইরেকশনটা এই যে এখানে অ্যারো জাস্ট অ্যারো ডাইরেকশনটা চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক আছে। শুধু এখানে অ্যারোটা এই যে সামেশনের সাথে সামেশন নিচে যে সাফিক্সের মধ্যে যে অ্যারোটা বলা লেখা, এই অ্যারোটা যে সিম্বল আকারে দেয়া আছে ওইটা জাস্ট চেঞ্জ করলে হয়ে যাবে, আর কিছু না। আর এখানে সেম, এখানে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আর এখানেও এই যে এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ ডিরেকশনে, এই অ্যারোটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়ে যাবে বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে হয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে চিন্তা কিছু নাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, এই রিলেটেড? হ্যাঁ স্যার। বলো। না স্যার, হ্যাঁ আমি একটা ম্যাথ করছিলাম, এই যে কেভিএল দিয়ে একটা ম্যাথ সলভ করছিলাম হ্যাঁ, কিছুদিন হ্যাঁ। আগে, দুইটা সার্কিট পাশাপাশি ছিল। হ্যাঁ দুইটার ডিরেকশন কেভিএল, আমরা যে সলিউশন বের করব ওটার ডিরেকশনটা দেওয়া ছিল। হ্যাঁ দুইটাই, একটা ছিল ক্লকওয়াইজ আর একটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। ফাইন। হ্যাঁ আমি ওভাবে করে একটা অ্যান্সার পাইছি, আবার ওদের মধ্যে ডিরেকশন চেঞ্জ করে করছি, আবার অ্যান্সার ওদের ডিফারেন্স আসছে। মানে এটা কেন হইছে তুমি স্যার? ক্লকওয়াইজ একই সার্কিটে, একই ক্লোজ সার্কিটে তুমি ক্লকওয়াইজে একরকম রেজাল্ট পাইছো, কাউন্টার ক্লকওয়াইজ আরেক রকম রেজাল্ট পাইছো, এটাই কি না? হ্যাঁ এটাই স্যার। না, এটা হবে না, সেম রেজাল্ট সেম আসবে। তাহলে তোমার হয়তো ক্যালকুলেশনে কোনো ভুল আসছে, বা তোমার 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 সার্কিটের মধ্যে কোনো সমস্যা আছে।
সার্কিটের মধ্যে কোনো সমস্যা আছে বা তোমার ক্যালকুলেশনের মধ্যে কোনো ভুল আছে? না হলে তোমার সেম সার্কিট, যেমন এই যে সেম সার্কিটটাতে, সেম সার্কিটের ক্ষেত্রে তোমাকে বললাম, সেম সার্কিটের ক্ষেত্রে এই 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 যে ফিগারটা দেখছো, সার্কিটটা দেখছো, এই সার্কিটেই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজটাই পসিবল। ক্লকওয়াইজ দিয়েও তোমার এই ইকুয়েশনটা আসবে, ক্লকওয়াইজ এই ইকুয়েশনটা আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েও এই ইকুয়েশনটাই আসবে। তো আনসার ভুল হবে কিভাবে? স্যার আমার মান অনেক ডিফারেন্স দুইটার মধ্যে। ওকে, তুমি তোমার এইটার একটা ছবি তুলে মেসেজ তো আমাদের গ্রুপে দিয়ে দিবা। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা কেভিএল নিয়ে একটা আমরা রিলেভেন্ট আমরা একটা বা দুইটা মেবি, হ্যাঁ, ম্যাথের প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো প্রথমে যেই অংশগুলো আমরা পাবো আলটিমেটলি আপ টু দ্য লাস্ট, ইউ ডোন্ট নিড টু ফলো দ্য question number F first. You just need to follow the first question, first 5 questions, and that will be identical in your previous problem solving. সো আমরা যদি প্রথমে এক্সাম্পল 5.7 এর এ থেকে ই পর্যন্ত দেখি এফ এর দিকে এখন তাকাবো না। এ তে বের করতে হবে ফাইন্ড আরটি, ফাইন্ড আই, ফাইন্ড ভি1 ভি2, ফাইন্ড দ্য পাওয়ার, মানে আর1 আর2 এর ক্ষেত্রে আর1 এর ক্ষেত্রে পাওয়ার পি1, আর2 এর ক্ষেত্রে পাওয়ার পি2, তারপরে এদের আবার যোগফল পাওয়ার ডেলিভারি বের করতে হবে। তো এই 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 সবগুলা জিনিস আমরা আগে করে আসছি কিনা বলো। এ থেকে ই পর্যন্ত দেখবে, এ থেকে ই পর্যন্ত এক্সাম্পল 5.7 এ সবাই একটু দেখো, এটার জন্য তোমাদের 1 মিনিট সময়। এই অংশটা আমরা পারবো কিনা, এফ এর দিকে আমরা এখন তাকাবো না। স্যার পারবো স্যার। তাওসিফ তাহেরের কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাওসিফ তাহের রেজ হ্যান্ড করছে। ওকে, আই থিংক কোনো কোয়েশ্চেন নাই। সো এটা এই প্রবলেমটা অর্থাৎ এক্সাম্পল 5.7 এর এ থেকে ই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার নেট নো প্রবলেম স্যার। ওকে, তার মানে এটা তোমরা বুঝতে পারছো। জাস্ট এখানে মানে কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, এটার কারণে হয়তো একটু কনফিউশন আসতে পারে। যেমন এখানে বলছে যে ডি নাম্বারটা এ বি সি নিয়ে কোনো কনফিউশন হওয়ার কথা না। ডি নাম্বারটা দেখো, ফাইন্ড দ্য পাওয়ার টু দ্য 4 ওহম এন্ড 6 ওহম রেজিস্টার, মানে আর1 আর আর2 আর কি। 4 ওহম মানে কি আর1, 6 ওহম মানে কি আর2। আর1 এবং আর2 তে যে পাওয়ারটা ডিসিপেট হচ্ছে সেটা তোমাকে বের করতে হচ্ছে। আর1 এর ক্ষেত্রে পি1 বের করবা, আর2 এর ক্ষেত্রে পি2 বের করবা, দ্যাটস ইট। একইভাবে আবার যে পাওয়ারটা তুমি ডেলিভার করছো সেটা বের করতে হবে। পি ডেলিভারি ইকুয়াল টু ইআই, পি ডেলিভারি পি ডেল ইকুয়াল টু ইআই। আই এর মান তো এখান থেকে বের করবা, ই এর মান 20 ভোল্ট দেয়া আছে, তাহলে পি ডেল ইকুয়াল টু ইআই, এখান থেকে এটা মান বের হবে। পি ডেল এর মানটা বের করার পরে এখানে যেটা তুমি 4 ওহমের ক্ষেত্রে পি1 আর 6 ওহমের ক্ষেত্রে পি2 বের করছো, এই দুটোটা যোগ করার পরে দেখবা যে ই নাম্বারে যেটা পি ডেলিভারির মান বের করছো সেটা সমান হচ্ছে।
অর্থাৎ পি ডেলিভারির মান P1 আর P2 এর যোগফলের সমান হচ্ছে। সো আই থিংক দেয়ার উইল বি নাথিং রং ইন আন্ডারস্ট্যান্ডিং। সো এই যে এই কথাটা বলতে চাচ্ছিলাম, দেখো এই যে পি ডেলিভারি ইজ ইকুয়াল টু ইআই, এখান থেকে 40 ওয়াট আমরা পাইছি। আবার এখানে দেখো P4 ওহম মানে P1 এর ক্ষেত্রে P4 ওহম মানে PR1 এর কথা বলা হচ্ছে, P6 ওহম মানে PR2 এর কথা বলা হচ্ছে। তাহলে P1 P2 এর ক্ষেত্রে 16 উইক আর 24 উইক, সরি ওয়াট, 16 ওয়াট আর 24 ওয়াট। আর এখান থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 16 প্লাস 24 ওয়াট, আমরা অ্যাড করার পরে পাচ্ছি 40 ওয়াট, অর্থাৎ পি ডেলিভারির মানটা পাচ্ছি 40 ওয়াট। দেখো যোগ করার পর 40 ওয়াট, দ্যাট ইজ চেকস অর ভেরিফাইড। এবার আসো আমাদের যেটা মূল কাজ, অর্থাৎ আমরা এখন যে টপিকটা আমরা কভার করলাম, দ্যাট ইজ কারশফস ভোল্টেজ ল মানে কেভিএল, সেটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব আর একটু পড়ালেখা করার চেষ্টা করব। ভেরিফাই কারশফস ভোল্টেজ ল ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশন নিয়ে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। সো এখান থেকে আমরা এখন কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো এখানে আমাকে তাহলে বলো কোনটা ভোল্টেজ রাইজ, কোনটা ভোল্টেজ ড্রপ, এবং কোনটাতে প্লাস সাইন কোনটাতে মাইনাস সাইন, আমরা কি বুঝতেছি কিনা? ইয়েস স্যার। ওকে, তার মানে আমাদের এখানে স্বাভাবিকভাবে আমাদের ভোল্টেজ রাইজ হচ্ছে ই, আর ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 আর V2। তাহলে আমাদের V1 ভোল্টেজ V2 রাইজের ক্ষেত্রে যেহেতু এটা ক্লকওয়াইজ ডিরেকশন, ভোল্টেজ রাইজের ক্ষেত্রে প্লাস হবে আর আর ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে মাইনাস হবে। আই থিংক দেয়ার ইজ নাথিং রং। সো এখানে প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। আর V1 আর V2 এর মান তো এখান থেকে বের করে ফেললাম, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তার মানে এই দুটো যদি আমি যোগ করি, এই দুটো এটা যদি আমরা লিখি প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0 আসতেছে না, তার মানে লেফট হ্যান্ড সাইডও 0 আসতে হবে। কথাটা বুঝছো কিনা দেখো। আমার সূত্রটা কি দাঁড়াবে, আমি এই সলিউশনে যাওয়ার দেখানোর আগে এটা একটু বলি, প্লাস ই মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0 না, ঠিক কিনা? ঠিক স্যার। হ্যাঁ, তাহলে প্লাস ই মানে ই এর মান হচ্ছে 20 ভোল্ট। তার মানে এরপরে কি আসবে, এরপরে V1 এর মান, V1 এর মান কত এখান থেকে বের করতে পারছি তো। V1 এর মান কত, I R1 না, R1 কত 4, I কত 2, তাহলে 4 দুগুণ 8, V1 হচ্ছে 8 ভোল্ট আর V2 হচ্ছে 6 দুগুণ 12, 12 ভোল্ট, ঠিক না? V1 হচ্ছে 8 ভোল্ট, V2 হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমাদের সূত্রটা কি, প্লাস ই মাইনাস V1 মাইনাস V2, তাহলে ই কত 20, তাহলে প্লাস 20 মাইনাস 8, V1 কত 8 ভোল্ট মাইনাস 8, V2 কত 12 ভোল্ট মাইনাস 12, তাহলে প্লাস 20 মাইনাস 8 মাইনাস 12 ইকুয়াল টু কত, সূত্র মতে 0, ইকুয়াল টু সূত্র মতে 0। এরপরে আবার লেফট হ্যান্ড সাইডে তাহলে কত দাঁড়াচ্ছে, প্লাস 20 মাইনাস মাইনাস 8 মাইনাস 12, লেফট হ্যান্ড সাইডও 0 হয়ে যাচ্ছে না? লেফট হ্যান্ড সাইড 0 হচ্ছে কিনা? জি স্যার। তার মানে আমরা আলটিমেটলি কি বলতে পারি, এটা চেকস অর ভেরিফাইড। দেখো তো, ইয়েস স্যার। ওকে, আই থিংক এটা সবাই বুঝতে পেরেছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা এটা নিয়ে কারো কোনো মানে নতুন করে কোনো কোয়েরি নাই আর কি। ওকে, সো ওকে, আমরা এবার আরেকটা প্রবলেম দেখার চেষ্টা করি। ফর দ্য সার্কিট অফ ফিগার 5.18 মানে 5.18 একটা ফিগার এখানে আমরা দেখতে, ডিটারমাইন V2 ইউজিং কারশফস ভোল্টেজ ল, ডিটারমাইন I, ফাইন্ড R1 R2। অর্থাৎ তুমি এখানে যদি চেষ্টা করো অন্য কোনো ওয়েতে V2 বের করার জন্য বা V1 বের করার জন্য বা V3 বের করার জন্য, সেটা হবে না। তোমাকে কি বলে দিছে, কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করেই এই কাজটা করতে হবে, কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই কাজটা করতে হবে, তাই না? এই কাজটা করতে হবে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে। আর এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যেমন এখানে একটু আগে যে প্রশ্ন আমরা দেখে আসছি, এই প্রশ্নটাতে কি V1 আর V2 শুধু বলছে কি ফাইন্ড V1 এন্ড V2, ফাইন্ড V1 এন্ড V2। তার মানে তুমি এখানে যে কোনো ওয়েতে V1 V2 বের করলে হচ্ছে, ইউজুয়াল ওয়েতে, যেভাবে ইউজুয়াল ওয়েতে বের করি। কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক বলে দিছে
যে V2 বের করবা KVL এর মাধ্যমে কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে V2 বের করতে হবে। তাহলে আমরা তো বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা জানি যেহেতু আমাদের ফিগার নাম্বারটা দেয়া আছে, ফিগার নাম্বার 5.18 एग्जांपल 5.8 এর জন্য। তাহলে এখানে দেখো এই সার্কিটটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এই সার্কিটটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখো তো এই সার্কিটটা কি ক্লকওয়াইজ আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। মানে কাউন্টার ক্লকওয়াইজ, তাই তো? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না না স্যার, ক্লকওয়াইজই তো, প্লাস থেকে তো শুরু হচ্ছে, ক্লকওয়াইজ। প্লাস থেকে যাচ্ছে তো চিন্তা করে কারেন্টটা। বলো, চিন্তা করে বলো। স্যার ক্লকওয়াইজ। আমি শিওর? ডিরেকশন, হ্যাঁ স্যার, প্লাস থেকে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ। ওকে, আর আর কেউ কোনো কিছু বলবে কিনা বলো। স্যার ক্লকওয়াইজ স্যার। হ্যাঁ বলো। স্যার এটা ক্লকওয়াইজ। কেউ কি খাওয়া দাওয়া করতেছে মনে হচ্ছে একটু, উইথ মাইক্রোফোন অন? খাওয়া দাওয়া করতেছে কেউ? মাসুম মাসুম হাসান 35। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো, কোনো অসুবিধা নাই, বাট আওয়াজ না করে আর কি। খাওয়া দাওয়া করতে পারবা, দ্যাটস নট এ বিগ ডিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কনফিউশন কি দূর হয়েছে কিনা নাকি এখনো আছে বলো। স্টুডেন্টস, is there any confusion? ওকে, আমরা মেইনলি যে জিনিসটা খেয়াল করব, আমাদের আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, তাই না? বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কিন্তু আমরা যখন আবার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টের ডাইরেকশনটা যখন আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের কারেন্টের ডাইরেকশন শুরু হচ্ছে এখান থেকে, পজিটিভ টার্মিনাল থেকে শুরু হয়ে সার্কিট ঘুরে এসে আবার নেগেটিভ টার্মিনালে রিচ করবে বা এখানে রিসিভড হবে। তার মানে এটা আলটিমেটলি আমাদের যে আগের যে কনসেপ্টটা সেটাই ঠিক আছে, দ্যাট ইজ ক্লকওয়াইজের যে কনসেপ্টটা সেটাই ঠিক আছে। এটা উল্টে গেছে, তার মানে এই না যে এটা কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেছে। স্যার কাউন্টার ক্লকওয়াইজ হলে তো মান তো একই আসবে। বুঝি নাই। কাউন্টার ক্লকওয়াইজ অনুসারে যদি আমি এই যে ম্যাথ করি তাহলে তো মান একই আসবে। মান একই আসবে, মানটা সেম আসবে, কিন্তু তখন তোমার টার্মিনালগুলো ডিফারেন্ট হবে, টার্মিনালগুলো চেঞ্জ হয়ে যাবে, টার্মিনালগুলো তখন সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, টার্মিনালগুলো ডিফারেন্ট হবে। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ তোমার এই যে টার্মিনালগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে আর তোমার কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হবে। বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, আর ওই যে তোমার এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হবে। যাই হোক, এখানে আরেকটা জিনিস এইটা মাথায় রাখতে হবে। এখানে এখানে আবার আমাদের এই জিনিসটা এখানে আরেকটা বিষয়, এই জিনিসটা এখানে এটা মাথায় রাখতে হবে। যদি আমাদের এখানে ক্লকওয়াইজ হয়, এখানের এই সাইনগুলো কিন্তু ভুল আসছে, এই সাইনগুলো আমাদের চেঞ্জ করতে হবে। দেখো আমি যেখানে যেখানে কারেকশন বলছি ওগুলো ঠিক করে ফেলো। যদি এটা কাউন্টার ক্লকওয়াইজ হইতো তাহলে এটা ঠিক ছিল, ঠিক না? কিন্তু যেহেতু এটা ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে এখানে ভোল্টেজ রাইজ তো হবে প্লাস সাইন আর ভোল্টেজ ড্রপ গুলো হবে মাইনাস সাইন, ঠিক কি না? তাই তো? তো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখো। আর বাকি আলটিমেটলি তোমার এটা এটা সব জায়গায় এটাই আসবে, এটা কারণ আলটিমেটলি এখানে প্লাস সাইন মাইনাস সাইনের চেঞ্জের কারণে এটা কখনো চেঞ্জ হবে না। এটা সবসময় ই ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3, এটা সবসময় একই থাকবে, সেটা ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক। তো এখান থেকে আমরা আমাদের কনফিউশনটা দূর করে আমরা সরাসরি আমাদের মূল প্রশ্নের যেটা সলিউশনে চলে যাই। সেখানে আমরা v2 ইজ ইকুয়াল টু বের করতে পারতেছি, এই যেহেতু আমি ই এর মান জানি, v1 v3 এর মান জানি, এখান থেকে আমরা খুব সহজে v2 এর মানটা বের করে ফেলতে পারি। এরপর আমরা বের করব ডিটারমাইন i এর মানটা বের করব। আমি i এর মান যেহেতু সিরিজ সার্কিট, i এর মানটা সেমই হবে, i ইজ ইকুয়াল টু v বাই r, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে, v1 r1 v1 বাই r1 v2 বাই r2 v3 বাই r3 একভাবে অ্যাপ্লাই করে i এর মানটা বের করলে হবে। আর স্বাভাবিকভাবে r1 এবং r3 মান সেম ওয়েতে আমরা আমরা r1 এর মান v1 বাই i, মানে i is equal v বাই r, ওখান থেকে r1 is equal v1 বাই i,
আর r3 v3/i, এখান থেকে r1 এবং r3 মানটা আমরা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। সো দ্য ফ্যাক্ট ইজ আলটিমেটলি আমরা এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম আমাদের কার্শফ ভোল্টেজ ল এর ক্ষেত্রে, সো এরকম যদি আমাদের কোনো রকম কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদেরকে যদি সলভ করতে হয়, বা এরকম কোনো কি বলা যায় রিলেভেন্ট কোনো প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে দেয়, সো আই এক্সপেক্ট যে তোমরা এই জিনিসটা করতে পারবে। আমি জাস্ট একটু প্রবলেমে গিয়ে এই ধরনের রিলেভেন্ট কোনো প্রবলেম আছে কিনা আমি তোমাদের একটু দেখাই। অবশ্যই আছে। স্যার আমি কিছু বুঝি না, আবার একটু বলবেন কি বলছেন? আবার বলো, কোনটা বুঝো নাই? স্যার এখান থেকে কি কোনো ইনস্টাটিউট দিচ্ছেন আপনি? আমি শুনি নাই। হ্যাঁ, এইচডব্লিউ মানে হচ্ছে আমি তো তোমাদেরকে প্রবলেমগুলো আসলে বলে যাচ্ছি, তাই না? প্রবলেমগুলো বলে যাচ্ছি না? স্যার আমি শুনি না, আবার একটু প্রথম থেকে না বললে ভালো হয়। শোনো, আমি কিছুই বলি নাই। তুমি ও শুনো আচ্ছা। নাই মানে মিস করছো তা না, আমি কিছুই বলি নাই। এটা আমি কি বলছি কি এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি আসলে তোমাদেরকে যতগুলো প্রবলেম মানে গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাচ্ছি, আমি কি একটাও করে দিচ্ছি? আমি তো করে করে তোমাদেরকে দেখানোর সুযোগটা নাই। যদি বোর্ডে থাকতো বোর্ডে আমি করে করে দেখাইতাম, কিন্তু এখন তো বোর্ডে করে দেখানোর সুযোগটা নাই, তাই না? আমি তোমাদের জাস্ট আমার কাছে আমরা যে আমার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা শেয়ার করে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে সেই জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক না? সো এখন তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমাদের কাজ হচ্ছে এই প্রবলেমগুলো বাসায় বসে প্র্যাকটিস করা। এই প্রবলেমগুলো বাসায় বসে তোমরা প্র্যাকটিস স্যার করে। একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার বলো। আমি যদি ক্লকওয়াইজে ভোল্টেজ রাইজকে যদি নেগেটিভ ধরি এবং ভোল্টেজ ড্রপকে পজিটিভ ধরি, হুম। তাহলে কি স্যার আমার তো মানটা ঠিকই আসবে, আমার তো ভুল আসবে না। আসবে না, তাহলে কিন্তু তোমার এটা কি ভুল কনসেপ্টটা তো, হবে স্যার? হ্যাঁ কনসেপ্টটা ভুল। মান রেজাল্ট তো সেম আসবে, কারণ এটা তো তোমার একদম মূল মূল যেটা বিষয় সেখানে বলাই আছে যে তোমার কার্শফ ভোল্টেজ লতে ক্লকওয়াইজ হোক কাউন্টার ক্লকওয়াইজ হোক রেজাল্টটা সেমই আসবে। স্যার আমার আমরা একটা তো মানে বুঝছো? ইন্টারমিডিয়েটে যে কোনো একটাকে প্লাস যে কোনো একটাকে মাইনাস ধরতাম। হ্যাঁ এখনো তো তুমি সেম করবা। এটা তুমি এখন এটা এখন আমার উপর ডিপেন্ড করতো স্যার। এটা না, আমার উপর ডিপেন্ড হ্যাঁ, করতো যে আমি কোনটাকে মাইনাস ধরবো কোনটাকে প্লাস ধরবো। এটা এটা আসলে ওভাবে আসলে এই জিনিসটা ওভাবে তুমি যদি বলো তাহলে মানে ব্যাপারটা স্পেসিফিক হয় না আর কি। এটা তোমার উপর নির্ভর করে না। ওইটা ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহের অভিমুখে গেলে যদি, তাহলে ওটা রোধটাকে ঋণাত্মক ধরতো। আচ্ছা ওকে, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যেটা চিন্তা করো সেটা হচ্ছে স্পেসিফিক। আমরা ক্লকওয়াইজের ক্ষেত্রে ভোল্টেজ রাইজকে পজিটিভ ধরবো, ভোল্টেজ ড্রপকে নেগেটিভ ধরবো। কাউন্টার ক্লকওয়াইজে ভোল্টেজ রাইজকে নেগেটিভ ধরবো, ভোল্টেজ ড্রপকে পজিটিভ ধরবো। ইজ ইট ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখলে হবে, আর কিছু লাগবে না। ওকে। সো আরেকজন যে আমাকে প্রশ্ন করছিল যে আমি যখনই আসলে তোমাদের কোনো প্রবলেম দেখাই, ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে দেখাই, বিশেষ করে এক্সাম্পল গুলো, সেগুলো স্বাভাবিক যেহেতু আমি তোমাদের করাইতে পারছি না বা তোমরাও করতেছো না খাতার মধ্যে কেউ, সো আমার সাজেশন হবে, আমার তোমাদের প্রতি অ্যাডভাইস হবে তোমরা এগুলো আবার বাসায় বসে বসে করবে। আর আমি যে হোমওয়ার্ক গুলো আমি তোমাদেরকে ইউজুয়ালি আমি ওগুলো তোমাদেরকে হোমওয়ার্ক আকারে দিই না, যেগুলো এক্সাম্পল থাকে বা যে এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে দেখাই ক্লাস লেকচারে বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যেগুলো শো করি, সেগুলো আমি ইউজুয়ালি তোমাদেরকে হোমওয়ার্ক দিই না। আমি সেগুলোই হোমওয়ার্ক দিই যেগুলা ওই যে এক্সাম্পলটা দেখাচ্ছি ওই রিলেটেড যদি কোনো এক্সারসাইজ বা ওই রিলেটেড যদি অন্য কোনো এক্সাম্পল থাকে সেটা। সো আমি ওরকম একটা প্রবলেম তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওকে, এখানে 10 এবং 11 এই দুইটাই তোমরা করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। 10 এবং 11 আর এখানে এখানে যে ওয়াটেজ রেটিং এর কথা বলা হচ্ছে, এটা আরেকটা ম্যাথমেটিক্যাল, এটা আরেকটা প্রবলেম থেকে না আসছে। তোমরা ডিটাকে স্কিপ করবে, 10 এর এ বি সি টা সলভ করবে। 10 এর এ বি সি সেম, 11 টাও তোমরা সলভ করবে। জাস্ট এখানে শুধুমাত্র 10 এর ক্ষেত্রে হবে 5.80 ফিগার আর 11 এর ক্ষেত্রে 5.81 ফিগার। তোমাদের হোমওয়ার্কটা বুঝছো কিনা আমাকে বলো। জি স্যার বুঝছি। এটা মার্ক করে নাও, এটা মার্ক করে নাও, বা যে স্ক্রিনশট নেওয়ার কথা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা তোমাদের হোমওয়ার্ক। এবং হোমওয়ার্কের জন্য ফিগার এক্সাম্পল এক্সারসাইজ 10 এর জন্য ফিগার হবে 5.80 দিস ওয়ান, আর এক্সারসাইজ 11 এর জন্য ফিগার হবে 5.81, দ্যাট ইজ দিস ওয়ান। ওকে, আমি আবার একটু এখানে যাই।
ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখার চেষ্টা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো এখানে যে সিরিজ ডিসি সার্কিটের মধ্যে আমরা আছি, সিরিজ ডিসি সার্কিট মানে এখানে ডিসি সার্কিটের মধ্যে হচ্ছে তার মানে তোমার কারেন্টটা হবে একমুখী, মানে ডাইরেক্ট হবে, এখানে কারেন্ট অল্টারনেটিং হবে না, কারেন্ট ডাইরেকশনটা কখনো চেঞ্জ হবে না। এটা সিরিজ ডিসি সার্কিট উইথ এলিমেন্টস টু বি ইন্টারচেঞ্জ। যেমন দেখো এখানে R1 R2 R3 তিনটা সার্কিট এলিমেন্ট মানে রেজিস্টর আছে। এখানে দেখো R1টাকে ফিক্স রেখে R2 আর R3 এর মধ্যে একটা চেঞ্জ আনা হয়েছে, ইন্টারচেঞ্জ আনা হয়েছে। R2 এবং R3 এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ আনা হয়েছে। R2 এর ভ্যালু 5 ওহম, সেটা এখানে আনা হয়েছে। R3 এর ভ্যালু 20 ওহম, সেটা এখানে আনা হয়েছে। তো কিন্তু আলটিমেটলি এখানে যে জিনিসটা হবে, এই ইন্টারচেঞ্জ করার পরেও দেখবে তোমাদের ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ ইউজুয়ালি আসতেছে না। ভ্যালুর মধ্যে আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না, কারণ সিরিজ সার্কিটে যখন যেভাবে থাকুক না কেন, আমরা তো আমি R1 প্লাস R3 প্লাস R2 লেখা যে কথা, R1 প্লাস R2 প্লাস R3 লেখা যে কথা, R2 প্লাস R3 প্লাস R1 লেখা যে কথা, ডিফারেন্স নাই, সব একই। কারণ সিরিজ সার্কিটে তো তোমার আলটিমেটলি সবগুলা রেজিস্টার বা সার্কিট এলিমেন্টে যোগ করলেই হয়ে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি আলটিমেটলি এটা নিয়ে খুব বেশি বিগ ডিল না। যেমন একটা এখানে প্রবলেম, এটা কি খুব বেশি বড় প্রবলেম না অবশ্য। এখানে এটা এখন বলা হচ্ছে, দেখো ডিটারমাইন I and the voltage across the 7 ohm resistor for the network of figure 5.2 ohm 5.21। সো এখানে দেখো, এখানে যে জিনিসটা এখানে দেখানো হচ্ছে, এখানে অবশ্য আবার একটু এখানে দুইটা ভোল্টেজ সোর্স বা দুইটা ব্যাটারি নিয়ে আসছে। সো যাই হোক, এখানে যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, তোমাদের এই ফিগারটা আমাদেরকে আবার রিড্র করতে হবে। এই উপায়ে। দেখো এই উপায়ে আমাদের ফিগারটাকে আমরা রিড্র করতেছি, এই উপায়ে। সেটা আবার কেভিএল অ্যাপ্লাই করে সেটাকে রিড্র করব। কারণ কেভিএল অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে যেহেতু দুইটা ভোল্টেজ আছে, একটা ভোল্টেজ রাইজ আর একটা ভোল্টেজ ড্রপ স্বাভাবিকভাবে, তাহলে এটা যেহেতু এটা যেহেতু স্বাভাবিকভাবে ভোল্টেজ রাইজ এবং এটা ভোল্টেজ ড্রপই হবে, তো এখান থেকে আমরা একটা থেকে একটা আলটিমেটলি মাইনাসই হবে। তাহলে 50 থেকে 12.5 যদি বাদ যায়, আমরা যদি এই ফিগারটা বা সার্কিটটা আবার রিড্র করি, আলটিমেটলি আমাদের সার্কিটটা দাঁড়াবে এটা 37.5 ভোল্ট। এটা হবে আমাদের আলটিমেটলি সার্কিট। দেখো তো এই জিনিসটা সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। জাস্ট এটা আমি কথাটা আবার বলি, তুমি হয়তো বুঝছো এবং অন্যরা সবাই যাতে বুঝতে পারে সেজন্য আমি কথাটা আবার বলি। সেটা হচ্ছে, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা দেখো দুইবার আসছে। ফিগার নাম্বার 5.1, এটা তো তোমাকে গিভেন থাকবে। যদি মনে করো এই প্রশ্নটা এক্সাম্পল 5.1 এটা যদি তোমাদের কোশ্চেনে আসে পরীক্ষায়, তখন এই ফিগারটা দেয়া থাকবে। তোমাকে কি যে কাজটা করতে হবে, এই ফিগারটা যেটা দেখো R1 4 ওহম, R2 7 ওহম, R3 4 ওহম ইত্যাদি, আর দুইটা ভোল্টেজ, একটা ভোল্টেজ রাইজ একটা ভোল্টেজ ড্রপ দেওয়া আছে। এই ফিগারটা তুমি আবার এভাবে করে আঁকতে হবে। এই যে এভাবে করে আঁকছো, এই যে একটা ভোল্টেজ রাইজ একটা ভোল্টেজ ড্রপ, দেখো টার্মিনাল সেম না, অর্থাৎ ডাইরেকশন বা ওরিয়েন্টেশন সেম নয়। সেম না থাকার কারণে এদের একটা থেকে একটা স্বাভাবিকভাবে মাইনাস হবে। তো মাইনাস হওয়ার পরে আমরা এখানে 50 থেকে 12.5 বাদ দেবো, 37.5 পেলাম, আর বাকিটা বা এগুলো সবগুলো ঠিকই আছে। সো ইন দ্যাট সেন্স এখান থেকে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে আই এবং ভোল্টেজ অ্যাক্রস 7 ওহম রেজিস্টার, এই যে 7 ওহমের বের করতে, যেহেতু এই দুটা সেম, এখানে আমরা ওই আগের যে সূত্রটা RT = NR, এই যে RT = NR, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আর কি। যেহেতু দুইটা রেজিস্টরের মান সেম, তাহলে n হচ্ছে 2, আর হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা RT এর মানটা বের করব, এখান থেকে I এর মানটা বের করব, আর V7 ওহম মানে V7 ওহম নামক যে রেজিস্টারটা বা 7 ওহম ভ্যালুর যে রেজিস্টারটা, সেটার V আমরা বের করব, V7 ওহম। এখান থেকে IR = সামথিং ইত্যাদি বের হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং স্বাভাবিকভাবে যেটা তোমরা জানো যে আমাদের এখন নতুন এর মান তো এখানে দেখানো হচ্ছে 50 ভোল্ট, কিন্তু নতুন যেটা নতুন করে যে টা আমরা পেলাম কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে 37.5 ভোল্ট। এটা সবাই বুঝছো কিনা? ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ আমার স্টুডেন্টরা, যে জিনিসটা তোমাদের আমি বোঝাতে চাচ্ছি, তুমি যদি এই ফিগার থেকে এটা সলভ করতে যাও তাহলে তুমি কিছুই বুঝবে না। ঠিক আছে? তুমি ফিগার যেটা থেকে সলভ করো সেটা হচ্ছে ফিগার নাম্বার 5.22, যেটা তুমি রিড্র করছো, ফিগার 5.21টাকে রিড্র করছো, এবং এটা বলা আছে এখানে, দেখো দ্য নেটওয়ার্ক ইজ রিড্রন
in figure 5.22. Then you can write the following equations, and after putting the values, you can determine the uh, expected terms, that is I or voltage across 7 ohm resistor ইত্যাদি ইত্যাদি। সো ইন্টারচেঞ্জিং, এটা হচ্ছে ইন্টারচেঞ্জিং সার্কিট এলিমেন্ট। আর ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে আমি একটু তোমাদেরকে বলেছিলাম, ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে ওই বিশেষ করে কি বলা যায় তোমার থেরাজার বই থেকে, বিএল থেরাজার আমাদের যে একটা টেক্সট বুক আছে, রেফারেন্স বুক, সেই রেফারেন্স বুক থেকে আমি তোমাদেরকে ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে বলেছিলাম। সো স্বাভাবিকভাবে আমরা যেহেতু জানি যে আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা ডিফারেন্ট হয়, কারেন্টটা সেম থাকে, এটা আমরা জানি কিনা? সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা ডিফারেন্ট হয়, কারেন্টটা সেম থাকে, এটা আমরা জানি কিনা? জি স্যার। Yes, sir. এখানে বলা হচ্ছে দেখো, ইন এ সিরিজ সার্কিট the voltage across the resistive elements will divide as the magnitude of the resistance level। অর্থাৎ ধরো আমাদের যে পাওয়ার ভোল্টেজ সোর্সটা ইটা R1 R2 R3 তিনটাতেই এই সোর্সটা ডিভাইড হয়ে তিনটা আলাদা আলাদা ভোল্টেজ আমরা পাবো। স্বাভাবিকভাবে যেহেতু R1 একটা সার্কিট এলিমেন্ট, এটা দুইটা টার্মিনাল থাকবে, তবে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। R2 যেহেতু একটা সার্কিট এলিমেন্ট, এটা দুটো টার্মিনাল থাকবে, এটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। R3 যেহেতু একটা সার্কিট এলিমেন্ট, এটা দুটো টার্মিনাল থাকবে, এটার আর একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। সো আলটিমেটলি যে ডিফারেন্সটা বা পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা এখান থেকে এই টোটাল যে বা আমার যে ভোল্টেজ সোর্স, সেই টোটাল সোর্স থেকে আলাদা আলাদা করে R1 এর জন্য, R2 এর জন্য, R3 এর জন্য এরা আলাদা করে প্রতিটা সার্কিট এলিমেন্ট বা প্রতিটা রেজিস্টরে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। এবং কিভাবে ডিভাইড হবে সেটা নির্ভর করবে R1 এবং R2 এবং R3 এর মানের উপরে। যেমন R1 এর মানের উপর নির্ভর করে এটা চেঞ্জ হবে, R2 এর মানের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে, R3 এর মানের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। সবার ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকবে না, মানটা চেঞ্জ হবে কিসের ভিত্তি করে? রোধের বা মানে রেজিস্ট্যান্সের মানের উপর ভিত্তি করে। তারপর দেখো এখানে যে জিনিস আমরা পাচ্ছি 12 আর 6 যোগ করলে কত হয় 18 আর 2 যোগ করলে কত হয় 20। অর্থাৎ আলটিমেটলি যেটা আমাদের টোটাল ভোল্টেজ সোর্স বা আমাদের যেটা টোটাল সোর্স ছিল, সেটা সেখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। সো ইন দ্যাট সেন্স এখান থেকে এভাবে আমরা আসলে ভোল্টেজ ডিভাইডার রুল, যে জিনিসটা আমি তোমাদেরকে আগেও দেখাইছি, এবং এখান থেকে আমরা এই সূত্রটা আমরা এখান থেকে মেইনলি দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে ভোল্টেজ ডিভাইডার রুল, এর সঙ্গে আমরা বলবো ভিডিআর, এই সূত্রটা হলো আমরা এখান থেকে এই সূত্রটা আমাদের মাথায় আনার চেষ্টা করবো। যে V1 ইজ ইকুয়াল টু IR1, I মানে E বাই RT R1, তাহলে আলটিমেটলি V1 ইকুয়াল টু কি দাঁড়াবে R1 E ডিভাইড বাই RT। আর V2 ইজ ইকুয়াল টু IR2, I মানে E বাই RT আমরা জানি, ইনটু R2, তাহলে V2 ইকুয়াল টু R2 E ডিভাইড বাই RT। আর ভোল্টেজ ডিভাইডার রুলের যে ইকুয়েশনটা, কমন ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে, Vx ইকুয়াল টু Rx E ডিভাইড বাই RT। সবাই এটা পারবে তো? পারবে কিনা? জি স্যার। তাহলে আমরা ইন আদার ওয়ার্ডস কি বলতে পারি? ইন আদার ওয়ার্ডস, দ্য ভোল্টেজ ডিভাইডার রুল স্টেটস দ্যাট the voltage across a resistor in a series circuit is equal to the value of that resistor মানে Rx, value of that resistor times the total impulse voltage across the series elements। অর্থাৎ এত টাইমস মানে এত গুণ আর কি, ভোল্টেজ সোর্সের Rx গুণ, মানে ভোল্টেজ সোর্সের সাথে Rx টা গুণ হবে, সোজা কথা। the value of the resistor times মানে ইনটু বোঝাচ্ছে, মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে, কার সাথে? the total impressed voltage across the series elements, ওকে, divided by the total resistance of the series element, that is RT। I think এটা তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সো এখান থেকে খুব সহজে আমরা কিছু ছোটখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখান থেকে পাবো। যেমন এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য ভোল্টেজ V1 ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার দিস ওয়ান। এখান থেকে এখানে আমাদের ভোল্টেজটা বের করতে হবে V1। আমাদের সূত্র হচ্ছে V1 ইজ ইকুয়াল টু R1 E ডিভাইড বাই RT। তাহলে R1 এর মান জানি, RT এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলবো, RT এর মানটা বের করে ফেলবো, দুইটা যোগ করলে RT এর মান বের হয়ে যাবে, R1 R2 আর E এর মানটা দেওয়া আছে। একইভাবে এক্সাম্পল 5.11 এখানেও যে জিনিসটা আমাদের করবো 5.28 থেকে, এটা একটু কমপ্লেক্স লিটল বাট নট ইম্পসিবল টু সলভ। সো এখানে ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল ডিটারমাইন দ্য ভোল্টেজেস V1 V3 ফর দ্য সিরিজ সার্কিট অফ ফিগার 5.28। আই থিংক এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সো এক্সাম্পল 5.11 এর জন্য তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। এক্সাম্পল 5.1 এর জন্য 2 মিনিট কিন্তু ব্রেক দিচ্ছি না, তোমাদেরকে এক্সাম্পল 5.11 বোঝার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। এবং এক্সাম্পল 5.11 ভোল্টেজ ডিভাইডার রুলের কনসেপ্ট থেকে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। 2 মিনিট সময়।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক এটা নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম নাই। সো তোমরা এটা বুঝছো এবং এটা সলভ করতে পারবে। আর আমি এখানে তোমাদেরকে আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, এটা আমি তোমাদেরকে বলছি একটু আগে পরে। ওকে বাট এক্সারসাইজ 22-23 এক্সারসাইজ 22-23 মার্ক করো। ভোল্টেজ ডিভাইডার গুলো এখানে অ্যাপ্লাই করে এই প্রবলেম দুটো সলভ করবে। আর 5.87 ওকে, এরপর তোমার 17টা ট্রাই করবে। 17টা যদি পারো, পসিবল হয় চেক করবে, নাহলে 17এর ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলবো। 17টা তো ট্রাই করবে। তাহলে 17, 22, 23 সবাই কি এটা মান নোট করছো? 17, 22, 23 নোট করছে কিনা সবাই? মাই ডিয়ার স্টুডেন্টস, জি স্যার। ওকে এখানে একটা প্রবলেম আছে, এটা আমি তোমাদেরকে বলি এই জিনিসটা। এটা হচ্ছে এক্সারসাইজ 13 খেয়াল করো। এক্সারসাইজ 13টা দেখো, এক্সারসাইজ 13-এ দেখো তো, এটা হচ্ছে হলিডে লাইটস। হলিডে লাইটস মানে তোমরা বুঝো? হলিডে লাইটস মানে বুঝো? হলিডে লাইটস মানে হচ্ছে যে বিয়ে বাড়িতে যে আমাদের যে ইয়াগুলো জ্বলে, যে আমরা অনেকে এটাকে ঝাড়বাতি। ঝাড়বাতি বা ওই, মরিচাবাতি স্যার। হ্যাঁ রাইট, মরিচা বাতি। তো বিয়ে বাড়িতে এই জিনিসটা অনেক ইউজ হয়। এটা বিয়ে বাড়ির সৌন্দর্য বা লাইটিং করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে হলিডে লাইট। তো এই হলিডে লাইট নিয়ে একটা প্রবলেম এখানে আছে। তো এই এটা হচ্ছে তোমাদের কাজ 13, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেকে হয়তো এই বাই দিস টাইম মার্ক করে ফেলছে যে না স্যার বলছে ইম্পর্টেন্ট মানে পরীক্ষা চলে আসছে বা চলে আসবে। তো এটা এই প্রবলেমটা তোমরা একটু দেখবে। এবং আমি এখন কিছু বলবো না, তোমরা জাস্ট আমি উপরেগুলো সবগুলো তোমরা করতে পারবা, এ বি সি করতে পারবা। আমি শুধু জাস্ট লাস্টের ডি নাম্বারটা তোমাদেরকে আমি জাস্ট এটা নিয়ে একটু স্পেশালি তোমাদেরকে আমি প্রশ্নটা করব এবং সেটা তোমরা সলভ করবা, এবং এটা সলিউশনটা তোমাদেরকে আমি পরে দিব। সেটা হচ্ছে if one bulb burns out, that is the filament opens, what is the effect of the remaining on the remaining bulbs? ঠিক আছে, সবগুলো লাইট অফ হয়ে যাবে। অফ হবে বা অন হবে, হোয়াট এভার থাক, মানে অফ হবে বা অন থাকবে যেটা পরের ব্যাপার। আমি এখন এটা সলিউশনটা বা এটা আনসারটা এখন দিব না। তো এটা হচ্ছে তোমাদের কাজ, এবিসি করবে, ডিও করবে। জাস্ট হোয়াট ইজ দ্য ইফেক্ট অন দ্য রিমেনিং বাল্বস, তুমি বলবে যে বাকিগুলো অন থাকবে বা বাকিগুলো অফ থাকবে, দ্যাট উইল বি ইওর আনসার। হয় বাকিগুলো অন থাকবে, নয়তো বাকি সবগুলোই অফ হয়ে যাবে। সো জাস্ট এই আনসারটা লিখলেই হবে বা বললেই হবে। তোমরা যে এটা সলভ করবে, তাহলে 13 ইজ অ্যানাদার প্রবলেম। তাহলে যে কোনটা দিছি মনে আছে? প্রবলেম কোনটা দিছি? 10, 11, 13, 17, 22, 23 মনে থাকবে? মনে থাকবে? Yes, sir. জি ওকে। স্যার। সো আমি আজকে এখানে সিরিজ সার্কিট এখানে কমপ্লিট করছি। নেক্সট দিন আমি তোমাদেরকে প্যারালাল সার্কিট দিয়ে শুরু করব। তো
মোটামুটি এভাবে এখন আপাতত এটা এভাবে থাকুক। স্যার রোল কল করবেন? হ্যাঁ, এখন রোল কল করব। এখন রোল কল করব। ওকে, আমার স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে? আমার এই যে ফাইল, যেটা এক্সেল ফাইলটা ওপেন করলাম। জি স্যার। ওকে ওকে, প্রথমে আমি 16 সিরিজে আসি। 16 সিরিজে 1663 1663 আছো? ওকে, 1868 1855 আবার 19 সিরিজে আমি আসছি। 19 সিরিজে যারা আছো তারা একটু অ্যাটেনশন দিবে। 19 সিরিজে 03 Yes, sir. 04 ইয়েস স্যার। 06 Yes, sir. 07 Yes, sir. 11 19 এর 11 19 এর 11 12 সরি 19 এর 15 Yes, sir. 20 50 ইয়েস স্যার। 20 না 50 50। 53 ইয়েস স্যার। 55 55 Yes, sir. 56 Yes, sir. 56 19 এর 56 62 62 67 ইয়েস স্যার। 69 ইয়েস স্যার। 72 ইয়েস স্যার। 73 ইয়েস স্যার। ওকে, 20 সিরিজে আসো। 20 সিরিজে 01 প্রেজেন্ট স্যার। 02 Yes, sir. 03 03 আছে? ইয়েস স্যার। 03 ইয়েস স্যার। 04 ইয়েস স্যার। 05 Present, sir. 07 07 08 08 Yes, sir. 09 Present, sir. 10 20 10 Yes, sir. Yes, 12 sir. 2012 Yes, sir. Yes, sir. 2013 ইয়েস স্যার। 2014 প্রেজেন্ট স্যার। 2015 Yes, sir. 2016 Yes, sir. Yes, sir. 2017 2017 2018 Present, sir. 2090 Present, sir. 2020 2023 Yes, sir. 2024 2024 2025 2025 2026 Present, sir. 2027 2027 2028 ইয়েস স্যার। 2029 প্রেজেন্ট স্যার। 2030 প্রেজেন্ট স্যার। 2031 2031 2032 Present, sir. 2034
2034, 2035, 2036, 2036, 2037, Present, sir. 2038, Yes, sir. 2039, 2039, 2040, Yes, sir. 2041, Yes, sir. 2042, Present, please. 2043, 2044, 2045, Yes, sir. 2046, Yes, 2035 আছে স্যার। আচ্ছা এটা পরে সবার লাস্টে বলো, আবার এটাতে আমাকে আবার ব্যাকে যেতে হচ্ছে। 2046 আছে, 2048, 2048, sir. 2049, sir. 2049, Sir, 49 আছে, Yes, sir. 2050, আমাকে তাই নাই 2050, 2051, 2052, Yes, sir. 2053, 2054, Yes, sir. 2055, sorry 56, 2056, Yes, sir. 2057, Yes, sir. 57, 2057, 2058, 2059, Yes, sir. 2061, 2062, Yes, sir. 2063, 2064, 2066, 2067, Yes, sir. 66, okay. 2068, 2069, Sir. 69, Yes, sir. 2070, Yes, sir. 2071, Yes, sir. 2072, Yes, sir. 73, Yes, sir. 2074, 74, 75, 76, Yes, sir. 77, Present, sir. 78, 78, 79, Present, sir. 80, 2080, 81, 81, Sir, 2035. 2035, স্যার ওর নাইট চলে গেছিল। 2007. 35, 2035 দেয়া আছে। Sir, 2007. এরা কুঙ্গার বাড়িতে ঢুকছে কে ঢুকের বাড়িছে তাই দেই এত কুঙ্গে কুঙ্গারে নেক্সট বলো, এরপরে বলো। Sir, 2046. 20, 46. একজন একজন বলো। 20, 40, Sir, 46. 46, হ্যাঁ নেক্সট, তারপরে বলো। আর বলছি 2058 20, 58, জি স্যার হ্যাঁ এরপরে 2075. 20, 75, হ্যাঁ তারপর
তারপরে আর কেউ আছে? স্যার 2035 5 স্যার 20 25 স্যার 2035 2035 আমি দিলাম তো, এটা তো আমি বললাম, এটা সহ এটা সহ তিনবার বললাম 2035। তুমি কি দেখতেছো 2035? স্যার 25 স্যার 25, ওকে 25 নেক্সট। 1962 1962, ওকে 1962, হ্যাঁ তারপরে আর কেউ আছে? মিস হয়ে গেছে, মিসিং হয়েছে এরকম কেউ আছে কিনা? তাহলে আমি চ্যাট থেকে একটু দেখি, চ্যাটের কয়েকজন ইয়া থাকবে। স্যার এখন কি ক্লাস হবে নাকি স্যার লিভ নিতে পারবো? হ্যাঁ, তোমরা যাদের অ্যাটেন্ডেন্স জায়গা তারা লিভ নিতে পারো। 67 69 67 69 দেয়া আছে। 2074 2074 2074 2003 2003 দেয়া আছে। Zero 3 13 43 3 13 43 13 20 43 19 1953 2015 1953 2015 2043 2041 2041 43 1962 2007 07 1962 2046 55 46 258 07 2025 ওকে ওকে, আর কেউ কি মিসিং আছে? এরকম কেউ মিসিং আছে কিনা? ওকে, মিসিং না থাকলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। সো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।